স্যার আমরা 51টা ক্লাস দিছি স্যার। যাক এটা আলহামদুলিল্লাহ, হয়তো থ্যাংক ইউ। রিজনটাও জানে না। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। মানে জি 25টা স্যার। ক্লাসের ঘোষণা ছিল, 51 ক্লাস শেষ পর্যন্ত হয়েছে, আরো জি একটা ক্লাস স্যার। বাকি আছে, আমরা শেষে নেব। ওকে, জি থ্যাংক স্যার। ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। নাজমুল ভাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, সবাই শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। জি ওকে, স্যার। তো উম, তো আমি আজকে ক্লাসের শুরুতে যেটা বললাম যে আমাদের ক্লাসগুলোতে প্রথমে 10 থেকে আমি যে ক্লাসটা নেব সেটার উপরে তোমরা যে কোনো একজন প্রথম 10-15 মিনিট ফিডব্যাক দেবে, সরি রিভিউ করবে, আবার রিভিউর উপরে একটা ফিডব্যাক হবে। ফিডব্যাকের স্টাইল কি হবে? স্যান্ডউইচ ফিডব্যাক, প্রথমে স্যান্ডউইচ সফট ফিডব্যাক। ওয়ার্ড, দেন হ্যাঁ, কারেক্টিভ, কারেক্ট। তারপরে হ্যাঁ, আবার সফট, সফট অর্থাৎ ওয়ার্ড দিয়ে প্রথমে শেষ কাউকে হবে। প্রশংসা করবে। অর্থাৎ ফিডব্যাক সব সময়, তুমি যদি বলো যে আপনি আপনার জামাটা কেমন, তাও কিন্তু তুমি প্রথমে, আমার ভালো না লাগলেও প্রথমে ভালোভাবে বলবে, তারপরে মাঝখানে বলবে যে এই রংটা, এই কালারটা ওইভাবে হইলে মানে আর একটু ভালো হইতো, তারপরে তো বলবা যে ওভারঅল তবে মানানসই হয়েছে। তাহলে সবসময় ফিডব্যাকে কখনোই রূঢ় শব্দ প্রথমে এবং শেষে বলতে নাই। তাহলে যিনি কথা বলেছেন তার তার মনোবৈকল্য তৈরি হয়। হ্যাঁ, ওকে। তো আমরা ইতোমধ্যে উম আহ, গত ক্লাসটা লাইভে ছিল না, তো আজকের ক্লাসে আমরা ইংলিশ লিটারেচারের ইম্পর্টেন্ট পিরিয়ড গুলো চলছিল। হ্যাঁ, তো গত ক্লাসে যেটা আমি বলেছিলাম সেটার উপরে আমি একটু কথা বলবো। আমি অনেক দ্রুত বলবো, কারণ যদি কারোর প্রবলেম হয় তোমরা আবার রেকর্ডিংটা দেখে নিতে হবে। ওকে, তো ওকে, আমি একটু, হ্যাঁ, ওকে, ওকে। তো প্রথমে দেখো, আমরা যে 8 ইম্পর্টেন্ট পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার যে 8টা গুরুত্বপূর্ণ যুগ ছিল, সেগুলো আমি একটু তোমাদেরকে ধারণা দিতে চাই। তো প্রথমে আমরা বলেছিলাম ইংলিশ কিনা, ইংলিশ কি বলো, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তাই কিনা? অ্যাংলো স্যাক্সন পিরিয়ড কোনটা? 450 সাল থেকে কত সাল পর্যন্ত? 1066। 1066 সাল পর্যন্ত এই যুগটাকে আমরা বলেছি যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। কেন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বললাম? কেন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড? জার্মানির অ্যাংলো কারণ সেক্সনরা এইখানে হচ্ছে জার্মান ইংল্যান্ড আক্রমণ করছিল, এরপর হলো হ্যাঁ, 450 থেকে 1066 পর্যন্ত 450 সাল ওখানে থেকে 1066 সাল শাসন পর্যন্ত করছে। এই যুগটাকে আমরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বললাম, কারণ আমরা স্পষ্টভাবে তোমাদেরকে ম্যাপে দেখিয়েছি 450 সালে আমাদের ইংরেজি সাহিত্যের যাত্রা শুরু। এই 450 সালে ইংল্যান্ডের, 30 সেকেন্ড ধরো, আমি একটু শেয়ার করে নিচ্ছি, একটু 1 মিনিট, অনেকে। তো 450 সালে এই এই যে জার্মানি ছিল, জার্মানির স্যাক্সন উপজাতি ইংল্যান্ড দখল করে নিল, এবং 450 সাল থেকে 1066, 450 থেকে 1066 পর্যন্ত ইংরেজি সাহিত্যের আমরা প্রাচীন যুগ মনে করি, কারণ এই অ্যাংলো স্যাক্সন, এই স্যাক্সনরা যখন ইংল্যান্ড দখল করে রেখেছিল, তখনই আমরা ইংরেজি সাহিত্যের প্রাচীন নিদর্শন, যেটার নাম কি ছিল, বিওল্ফ নামের মহাকাব্য পাই। তো ফলে এটা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তারপরে অ্যাংলো স্যাক্সনের পরে তোমার আমরা মিডল ইংলিশ পিরিয়ড পড়েছি। মিডল ইংলিশের মধ্যে প্রথম অংশটার নাম ছিল, অ্যাংলো কেন বলতেছি একটু যদি বলতেন। কোনটা কোনটা? ওই অ্যাংলো কেন বলতেছি সেকশনদের ও হ্যাঁ, সেকশনদের এটা আগে। মনে রেখো, এটা শেষে বলবো। অ্যাংলো, আচ্ছা এটা একটু পরে ব্যাখ্যাটা করি, শেষের দিকে। হ্যাঁ, মনে রেখো। মানে অ্যাঙ্গেল থেকে আসছে, বড়শি দিয়ে মাছ ধরতো, এটার একটা গল্প আমি পরে বলবো। ওদের আচ্ছা প্রধান ঠিক আছে। ছিল এই বড়শি দিয়ে মাছ ধরা। অ্যাঙ্গেল থেকে অ্যাংলো হয়েছে, বুঝছো কিনা? ইংরেজ জাতীয় আচ্ছা শব্দটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, বুঝছো কিনা? অ্যাংলো নরম্যান, ইংরেজ জাতীয় নরম্যান। পরবর্তীতে ইংরেজ, অ্যাংলো শব্দটার ব্যাখ্যা বলতে কি আলাদাভাবে স্যার করবো। ওই ইংল্যান্ডের অধিবাসী গুলো বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ইংরেজ জাতীয়, ইংরেজ জাত। হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে ব্যাখ্যা আসবে। তো মিডল ইংলিশের মধ্যে হলো অ্যাংলো নরম্যান। নরম্যানরা ছিল তোমার কোথায় না বলো, নরম্যানদের বাড়ি কোথায়? ফ্রান্সে। তাহলে ফ্রান্সের নরম্যানরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে ঢুকলো, অ্যাংলো নরম্যান পিরিয়ড। এবং তারা, আমরা জানি যে কত সাল থেকে কত সাল পর্যন্ত, 1066 থেকে 1340 পর্যন্ত তাদের আধিপত্য বজায় ছিল, এই জন্য অ্যাংলো নরম্যান পিরিয়ড। তো আমি গত ক্লাস থেকে এই পর্যন্ত তোমাদেরকে একটা বিষয় স্পষ্টভাবে ক্লিয়ার করতে পেরেছি মনে হয়, যে ইংল্যান্ড নামের ভূখণ্ড, এই যে আমরা ইউরোপ মহাদেশের আটলান্টিকের পূর্ব পারে, এই ইংল্যান্ড নামের ভূখণ্ড একটা সময় রোমানদের দখলে ছিল। আমি গত ক্লাসে সুরা আর রোমের ব্যাখ্যা বলেছিলাম কিনা, রোমান সভ্যতা, মনে আছে কিনা?
রোমান সভ্যতার জি স্যার। ডাইমেনশন নিয়ে আমি কথা বলেছিলাম স্পষ্ট, অনেক দীর্ঘ সময় নিয়ে 5-7 মিনিট নিয়ে আমি রোমান সভ্যতা নিয়ে কথা বলেছি। তো রোমানদের দখলে ছিল ইংল্যান্ডে যখন জুলিয়াস সিজার আসলেন, আসার পরে বললেন যে আই কেম আই সো আই কনকয়ার্ড, এলাম দেখলাম জয় করলাম। এই যে বিখ্যাত জুলিয়াস সিজার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, ওই সেখানে আমরা ইংল্যান্ড রোমানদের দখলে ছিল, রোমানদের ভাষা ছিল ল্যাটিন, অতএব ইংল্যান্ডের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ল্যাটিন এজ একটি আমরা প্রচুর ল্যাটিন শব্দ পাই, কয়েক হাজার, মানে এক কমন ন্যাচারাল ওয়ার্ড ইংল্যান্ডে ল্যাটিন ভাষা থেকে এসেছে। কারণ একটা সময় ইংল্যান্ড রোমানদের দখলে ছিল। তো রোমানদের কাছ থেকে 450 সালে পশ্চিম জার্মানির তোমার এই জার্মানরা দখল করলেন, এবং তারা দখলে রাখলেন 1066 পর্যন্ত। তো এটাই হয়ে গেল অ্যাংলো স্যাক্সন জার্মানির দখলে। তারপরে জার্মানির কাছ থেকে ইংল্যান্ডের যে দক্ষিণ দিকে ফ্রান্স আছে, ফ্রান্সের নরম্যানরা ইংল্যান্ড দখল করলেন। তারা 1066, এটাকে বলা হয় নরম্যান অ্যাটাক, এবং নরম্যান অ্যাটাকের মাধ্যমে তোমার 1340 পর্যন্ত তারা দখলে রাখলেন। তো এই 1340 সাল পর্যন্ত ইংল্যান্ড নামের ভূখণ্ড 3 জনের দখলে ছিল, অর্থাৎ প্রথমে ছিল রোমানদের দখলে, ফলে ইংল্যান্ডে প্রচুর পরিমাণে ল্যাটিন ভাষা পায় ইংরেজি ভাষায়। আর ইংলিশ ইজ অরিজিনালি ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ। এটা বলতে গেলে ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ, কারণ ইংল্যান্ডের দীর্ঘ সময় ধরে ইংল্যান্ডে আধিপত্য ধরে রেখেছিল জার্মানির স্যাক্সনরা। তারপরে আবার ফরাসিরাও যখন আসলেন, দে ইম্পোজড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার ফোর্সফুলি ওভার দ্য ইংলিশ পিপল। অ্যাংলো নরম্যান পিরিয়ডের মধ্যে একেবারে তারা জোর করে ইংরেজি ভাষা এবং সাহিত্য, ফরাসি ভাষা এবং সাহিত্য ইংরেজদের উপরে চাপিয়ে দেয়। ইংরেজিতে কথা বলা, ইংরেজি চর্চা করা একদম ছিল না বলেই চলে। ফলে 1340 সাল পর্যন্ত ইংরেজি সাহিত্যের আমরা কোনো তোমার উল্লেখযোগ্য কিছু রচনা বা গ্রন্থ, উল্লেখযোগ্য কোনো কিছু বা অরিজিনাল ইংরেজি ভাষায় খুঁজে পাই না। তারপরে আমরা বলেছিলাম এরপর একজন কবির নাম পেয়েছি, তার নাম হলো চসার, জিওফ্রে চসার। চসার ইজ দা ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার এন্ড মডার্ন পোয়েট্রি। আমরা যে এই যে দা এজ অফ চসার, ABCDEFGH, এই হরফে যার লেখা আমরা প্রথমে পড়তে পারি তার নাম চসার, যিনি এই হরফে সাহিত্য লিখেছেন, যার সাহিত্য আমরা আজও পড়তে পারি। আমাদের উনার লেখা বিখ্যাত ক্যান্টারবেরি টেলস বলে, আমরা ক্লাসে গল্পটা বলবো। ক্যান্টারবেরি টেলস নামের একটা বই আমরা মাস্টার্সে আছে, ইংলিশের লিটারেচারে এটা অনার্স মাস্টার্সে পড়ানো হয়। তো এই ক্যান্টারবেরি টেলস তার লেখা আজও আমরা পড়তে পারি, এই জন্য তাকে আমরা বলি ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তিনি সাহিত্য রচনা করেছেন, মনে রাখবা বিশ্ব সাহিত্য শুরু হয়েছে কবিতা দিয়ে। স্যার ফিলিপ সিডনি, আমরা এলিজাবেথান পিরিয়ডে পড়বো ওই কবির নাম। ওনার নাম হলো স্যার ফিলিপ সিডনি, রানী এলিজাবেথের খুব প্রিয় পাত্র ছিলেন। হ্যাঁ, উনার মৃত্যুকে কেন্দ্র করে এডমান্ড স্পেন্সার লিখেছেন এস্ট্রোফেল, এটা পরে ক্লাসে তোমাদেরকে শোনাবো। তো এই স্যার ফিলিপ সিডনি কি করেছেন? স্যার ফিলিপ সিডনি তার বিখ্যাত অ্যাপোলজি ফর পোয়েট্রির মধ্যে বলেছেন, দ্য ওল্ডেস্ট ফর্ম অফ রিডিং লার্নিং, দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ লার্নিং ইজ পোয়েট্রি। তিনি বলেছেন, তিনি দাবি করেছেন যে জ্ঞান বিজ্ঞানের আদি রূপ হলো কবিতা। ধরো বিশ্ব সাহিত্যের সব ইলিয়াড বলো, ওডিসি বলো, পৃথিবীর সকল ভাষায় জ্ঞান বিজ্ঞান শুরু হয়েছে কবিতা দিয়ে, এবং মানুষের জ্ঞান অর্জনের যাত্রা শুরু হয় কবিতা দিয়ে। অর্থাৎ তোমার বাংলা ভাষায় আদি নিদর্শন চর্যাপদ, তুমি দেখো আরবি ভাষায় সাবা মুআল্লাকার কবি যারা আছে, ইমরুল কায়েসের মতো কবি যারা আছে, কবিতা দিয়ে লিখেছেন। উর্দু ভাষা বলো, ফার্সি ভাষায় বলো, মসনবি বলো, যত বড় বড় সাহিত্য, প্রাচীন সাহিত্যকর্ম আছে, ফার্সি ভাষার তোমার উল্লেখযোগ্য শাহনামা, মহাকাব্য। আমাদের ইংরেজি সাহিত্যে এই যে তোমার কি বলো, এই বিওলফ, তাহলে ইভেন হেরোডেটাস যে ইতিহাস গ্রন্থ লিখেছেন 9 মিউজেস, হেরোডেটাসের ইতিহাস গ্রন্থ তিনি কবিতা লিখেছেন। তাহলে মনে রাখবা যে জ্ঞান বিজ্ঞানের আদি ফর্মটা হলো কবিতা। তাহলে ইংরেজি সাহিত্যেরও আদি ফর্ম যেটা আমরা পাই, এটা হলো কি বলো, বিওলফ নামের একটা মহাকাব্য। তারপরে তোমার এই চসারের মাধ্যমে আমরা ইংরেজি সাহিত্যের যাত্রা, মানে মৌলিক যাত্রা পাই। তার ক্যান্টারবেরি টেলস বিখ্যাত রচক গ্রন্থ, আমরা 17,000 পংক্তি সম্বলিত ক্যান্টারবেরি টেলস নিয়ে ধারণা নেব। তারপরে 100 বছর ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ, চসার মারা যাওয়ার পর 100 বছর উল্লেখযোগ্য কোনো গ্রন্থ আমরা পাই না। তবে একটু মাথায় রাখবা যে এই মিডল ইংলিশ পিরিয়ডে 166 থেকে 1500 এই সময়টা পর্যন্ত আমরা কয়েকটা ঘটনা মনে রাখবা। আমি কিন্তু আজকে অনেক ফাস্ট কথা বলবো, কারণ আমি প্রথম 10-15-20 মিনিট আমি তোমাদেরকে গত ক্লাসের রিভিউ করাচ্ছি। কারো যদি বুঝতে সমস্যা হয়, আমার গত লাস্ট ক্লাসটা কিন্তু তোমাদের শুনতে হবে।
আচ্ছা। আর তো মনে রাখবা মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে কয়েকটা বিষয় মাথায় রাখতেই হবে আমাদেরকে। এক নম্বর হলো এই মধ্যযুগেই অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দুইটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো ইংরেজি সাহিত্য মূলত যেই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে মানে পরিপ্লাবিত হয়েছে, বিকশিত হয়েছে, ওইটার নাম হলো অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। আমি তোমাদেরকে আগেই বলেছি উইলিয়াম শেক্সপিয়র ছাড়া আর খুব কদাচিৎ কোনো কবির নাম পাবে যারা অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সান্নিধ্যে ছিলেন না। তাহলে বলো ইংলিশ লিটারেচার মানে একদম বিকশিত হয়েছে কোন বিশ্ববিদ্যালয় দুইটাকে কেন্দ্র করে? ক্যামব্রিজ এন্ড অক্সফোর্ড। অক্সফোর্ড। এবং এই অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় অ্যাংলো নরম্যান পিরিয়ড, অর্থাৎ ইংল্যান্ড যখন ফ্রান্সের আন্ডারে ছিল তখন এই দুইটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে ইংলিশ পার্লামেন্ট এই যুগে প্রতিষ্ঠিত হয়েছে। আর এছাড়া সবচেয়ে বড় একটা ঘটনা এই যুগের মধ্যে আছে আমাদের এই সময়ের মধ্যে, তোমার ওই যে তোমার এই ম্যাগনা কার্টা, বল নামটা কি? ম্যাগনা কার্টা 1215 সালের 15ই জুন, এ গ্রেট চার্টার হুইচ লিমিটেড দ্য পাওয়ার অফ মনার্ক। আমি একটু আগেও ক্লাসে বলেছিলাম, আগে বলা হতো কিং ক্যান ডু নো রং, রাজা কোনো কি করতে পারেন না, বলো ভুল করেন না। এ কিং ক্যান নট মেক এ ম্যান, ওম্যান ক্যান নট মেক ওম্যান ম্যান, রাজা নারীকে পুরুষকে নারী বানাতে পারেন না, এছাড়া তার সকল ক্ষমতা আছে। তো এই ধরনের এই রাজাধিরাজ রাজার যে ক্ষমতা ছিল, তৎকালীন সময় ছিলেন ইংল্যান্ডের রাজার নাম ছিল কিং জন। তোমরা এই শীটে পাইবা কিন্তু এগুলা। কিং জন নামের রাজাকে তৎকালীন সময়ের যে স্কয়ার বা জমিদাররা ছিলেন তারা ওই রাজাকে নিয়ে রানীমেড নামের একটা দ্বীপে নিয়ে গিয়েছিলেন। সেইখানে নেয়ার পরে তোমার কি এই অনেকগুলা চুক্তিতে তাকে স্বাক্ষর করাতে বাধ্য করলেন। এটাকে বলা হয় ইংরেজ জাতির মুক্তির সনদ। তোমার ইংল্যান্ডের শাসনতন্ত্রের বাইবেল। এটার মধ্যে রাজার ক্ষমতাকে সংকুচিত করা হয় এবং সাধারণ মানুষের অধিকারকে কি বলো মানে স্বীকৃতি দেওয়া হয়। এটার নামই হলো কি বলো, ম্যাগনা কার্টা। যেমন বাঙালি জাতির ম্যাগনা কার্টা কোনটাকে আমরা বলি? 6 দফা। 6 দফা। হ্যাঁ, ওকে। ঠিক আছে, 6 দফার 6টা দফা এনিওয়ান কেউ বলতে পারবা কিনা? 6 দফার 6টা দফা। জি স্যার। হ্যাঁ, বলো প্রথমটা কি? প্রাদেশিক স্বায়ত্তশাসন। না, আসলে প্রাদেশিক স্বায়ত্তশাসন কথাটা আংশিক। এটা হলো পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতিটা কেমন হবে, ওই তোমাদেরকে একটা সংক্ষেপে একটা ক্লু দিয়ে রাখি, মনে রাখবা পাপ মুক্ত ভাষা। একজন বলো। পাপ মুক্ত ভাষা। হ্যাঁ, পাতে মনে রাখবা যে পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি মানে সংখ্যাধিক্যের ভোটাধিকারের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে, ওই কথাটা আর কি। তারপরে দ্বিতীয় পণ হলো পররাষ্ট্র প্রতিরক্ষা। পররাষ্ট্র প্রতিরক্ষা কেমন হবে? হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে থাকবে। এরপরে মুতে হলো মরশুকারতে হলো মুদ্রা সংক্রান্ত ক্ষমতা, সহজে বিনিময়যোগ্য, আলাদা আলাদা অথবা সহজে বিনিময়যোগ্য। তারপরে কর, হ্যাঁ, কতে হলো কর উত্তোলন ক্ষমতা, আপনারা আপনাদের কর উত্তোলন করবেন, আমরা আমাদের এই অঞ্চলের কর আমরা উত্তোলন করব। বাতে হলো বাণিজ্য, হ্যাঁ, মানে আঞ্চলিক ভাবে আমরা বাণিজ্য করতে পারবো। আর সাথে হলো আধা সামরিক বাহিনী বা প্যারামিলিশিয়া। পাপ মুক্ত ভাষা তুমি দেখে নিও, এটা খুব ভাইটাল একটা প্রশ্ন রিটেন পরীক্ষার জন্য বা ভাইবার জন্য। আমি যখন 31তমতে ভাইবা দিই তখন স্যার আমাদের একজন জিজ্ঞেস করছিল যে মেনশন 6 পয়েন্টস। ফার্স্ট কোশ্চেনে ছিল যে 6 দফা মানে 6 পয়েন্টস গুলা বলো। তো সে 6 পয়েন্ট কি এটা ধরতে পারেনি, বললো যে সরি স্যার। স্যার আবার বললেন যে হাসিনুর রহমান স্যার বললো যে মেনশন 6 পয়েন্টস। তো সরি বলার পরে স্যার খেপে গেছেন, বললো যে গেট আউট। তো মনে রাখবে কিছু কিছু সেন্সিটিভ ইস্যু থাকে, মুক্তিযুদ্ধ, সংবিধান, এগুলোর উপরে আমাদের কোনো আমাদের জানার ত্রুটি, এগুলো আমার বিসিএস ক্যান্ডিডেট একজন প্রার্থী হিসেবে আমার একটা বড় ড্রব্যাক, শর্টকামিং। তোমরা মুক্তিযুদ্ধ এবং সংবিধানের উপরে নিজেকে একজন এক্সপার্ট দাবি করবে, এটা আমার একটা পরামর্শ রইলো। তো হাওয়েভার এই মধ্যযুগের মধ্যে আমি তোমাদেরকে যে কয়েকটা কথা বললাম সেটা কি তোমার মধ্যযুগের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তৈরি এবং ম্যাগনা কার্টাটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তারপরে আমরা চলে যাব এই রেনেসা। তো রেনেসা সম্পর্কে আমি গত ক্লাসে তোমাদেরকে যেটা বলেছি, রেনেসা 1550 থেকে 60, আমি একবার তোমাদের রিড আউট করাচ্ছি। 1500 সাল থেকে 1558 সাল পর্যন্ত এটার নাম হলো প্রিপারেশন ফর রেনেসা। 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত এটার নাম এলিজাবেথান পিরিয়ড। 1603 থেকে 25 সাল পর্যন্ত এটার নাম জ্যাকোবিয়ান পিরিয়ড। 1625 সাল থেকে 1449 এটা হলো ক্যারোলিন পিরিয়ড। আর 49 থেকে 60 এর নাম হলো কমনওয়েলথ পিরিয়ড। তো তোমরা আমার দিকে তাকায় গল্প শোনো। তো রেনেসা, হোয়াট ডু ইউ মিন বাই রেনেসা? আমি তোমাদেরকে রেনেসা বোঝানোর জন্য কয়টা আঙ্গুল ব্যবহার করেছিলাম, কেউ মনে করতে পারো কিনা? 3
তিনটা হ্যাঁ, ওকে। তো আমি গত ক্লাসে ম্যাপ দেখাইছিলাম, যেহেতু আজকে আমি শুধু তোমারে বুঝাই বলি। এই প্রথম আঙ্গুলে দেখো যে আজ থেকে আমি যদি তোমার প্রশ্ন করি 2000 বছর আগের গল্প বলো, 2000 ইয়ার্স, 2000 বছর আগে কি আমরা পাই। আমরা যদি 2000 বছর পূর্বে এই ইউরোপ মহাদেশের দিকে তাকাই, 2000 বছর আগে যদি আমরা এই ইউরোপের ভূখণ্ডের দিকে তাকাই, তাহলে এই যে দুইটা সভ্যতা, রোমান সভ্যতা এবং গ্রিক সভ্যতা, গ্রিক সভ্যতার মধ্যে দুইটা অংশ আছে, মনে রাখবা, হেলেনিক এবং হেলেনিস্টিক। হেলেনিকটা হলো এই গ্রিসের রাজধানী অ্যাথেন্সকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে। এই যে গ্রিসের রাজধানী অ্যাথেন্স, এই দেখো, এই অ্যাথেন্সকে কেন্দ্র করে যেই সভ্যতাটা গড়ে উঠছে, এই যে গ্রিস আছে, গ্রিসের রাজধানী অ্যাথেন্সকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে ওঠে, এটার নাম হলো হেলেনিক। আর এই গ্রিসের অপর দিকে দক্ষিণ দিকে দেখো, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মিশরের মধ্যে যে আলেকজান্দ্রিয়ায় আলেকজান্ডার দি গ্রেট যে সংস্কৃতি গড়ে তুলেছেন, গ্রিক এবং নন গ্রিক মিলে, এটার নাম হলো হেলেনিস্টিক। এছাড়াও তুমি দেখো, কেউ আনমিউট করো না প্লিজ। এরপরে তোমার আমরা যে দেখি যে 2000 বছর আগে তোমার ইস্পাতের কথা বলেছিলাম, ইস্পাত মনে আছে কিনা? সক্রেটিস, প্লেটো, এরিস্টটল হলো আলেকজান্ডার দি গ্রেট এবং থিওফাস্টাস। এরপরে এইভাবে করে হোমার, স্কাইলাস, আর্কিমিডিস, সোফোক্লিস, শত সহস্র জ্ঞানী বিজ্ঞানীদের সমাহার আমরা পাই। তো রেনেসা বলতে আমি তিনটা আঙ্গুল দিয়ে বুঝিয়েছিলাম। প্রথমে আমরা প্রাচীন ইউরোপের মধ্যে জ্ঞান বিজ্ঞানের একটা সমাহার আমরা পাই। জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা ছিল না যার বিকাশ এবং উৎপত্তি এবং বিকাশ ঘটে নাই। এক। এরপর দ্বিতীয়ত হলো এই যখন এই দেখো, এই প্যালেস্টাইন আজকে যে যুদ্ধ চলতেছে, সেই প্যালেস্টাইনের জেরুজালেমে নাজারাথে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তার জীবদ্দশার গল্প আমরা পরে ক্লাসে শোনাবো। ঈসা আলাইহিস সালামের সাহাবীরা 324 সালে তারা এই যে জেরুজালেম থেকে শুরু করে তারা ধর্মটা নিয়ে আসলেন কোথায় বলো তো? একজন বলো, কোন দেশে নিয়ে আসছিল? ইতালি। হ্যাঁ, ইতালিতে, ইতালিতে। রোমে নিয়ে আসছিলেন সম্রাট। এখানে ইতালির তখন সম্রাট ছিলেন সম্রাট কনস্ট্যান্টাইন। তিনি 324 সালে তাদেরকে ভ্যাটিকান সিটিতে জায়গা করে দিলেন। এবং এই যে তোমার ওইখান থেকে এই যে পোপ রাষ্ট্র তৈরি হলো বর্তমানে, যে এইখান থেকে আমরা জানি এই যে ক্যাথলিসিজম, এখানে ক্যাথলিকটা আরো পরে হয়েছে, মোটামুটি খ্রিস্টানদের প্রধান একটা এই মধ্যপ্রাচ্যের মধ্যে হয়েছে। হাওয়েভার এই সম্রাট কনস্ট্যান্টাইন সমগ্র ইউরোপের মধ্যে খ্রিস্টান ধর্ম, অর্থাৎ সমগ্র পুরা রোমান সভ্যতার মধ্যে খ্রিস্টান ধর্ম কি করলেন বলো? চাপিয়ে দিলেন। ফলে ইউরোপের মধ্যে এক ধরনের বন্ধ্যাত্ব তৈরি হয়। অর্থাৎ দেখবা যে এই যে 324 সালের পরে আর কোন সক্রেটিস, প্লেটো, এরিস্টটল এরা আর জন্মগ্রহণ করেন নাই। অর্থাৎ মুক্ত চিন্তা, ফ্রি থিঙ্কিং কে বন্ধ করে দেওয়া হয়। এডুকেশন এন্ড স্টেট মাস্ট বি কন্ডাক্টেড বাই রিলিজিয়ন, ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনা শুরু হয়। ফলে এই যুগের মধ্যে মনীষীরা ছিলেন সেন্ট অগাস্টিন, সেন্ট টমাস বেকেস, সেন্ট টমাস একুইনাস, সেন্ট জোসেফ, এরকম ধরনের যারা মনীষীরা ছিলেন। তো আমি বললাম যে রেনেসা মানে হলো প্রথমে ইউরোপ মহাদেশে জ্ঞান বিজ্ঞান ছিল, তারপরে এখানে ধর্মীয় প্রভাবের কারণে খ্রিস্টান ধর্মের আগমনের পরে মুক্ত চিন্তা বন্ধ হয়ে গেল, আর ধর্মীয় প্রভাবের কারণে মুক্ত চিন্তা, জ্ঞান বিজ্ঞান, শিল্পকলার চর্চা বন্ধ হলো। পরবর্তীতে এই 14th সেঞ্চুরিতে, অর্থাৎ 1300 সাল থেকে 1400 সালের মধ্যে এই ইউরোপেই, এই ইতালিতেই, ইতালির কোন শহরে বলতো? কোন শহরে? ফ্লোরেন্স। ফ্লোরেন্স শহরে আমরা দেখি যে আবার জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হয়। এই যে নিকোলো ম্যাকিয়াভেলি, লিওনার্দো দা ভিঞ্চি, এরপরে মাইকেল অ্যাঞ্জেলো, পেট্রার্ক, এদের মাধ্যমে, দান্তে, এদের মাধ্যমে আবার জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হলো। তারা মহাকাব্য লিখলেন, তারা ছবি আঁকলেন, তারা নাটক লিখলেন। হ্যাঁ, তারা মুক্ত চিন্তার রাষ্ট্র মুক্ত চিন্তা প্রবর্তন শুরু করলেন। ফলে এটার নাম হলো রেনেসা। অতএব রেনেসা মানে নবজাগরণ, পুনর্জন্ম। আমি বলছি অ্যাজ লাইক এস হিন্দুইজম বা বুদ্ধিজমের মধ্যে যে পুনর্জন্ম আছে, এই পুনর্জন্মই হলো রেনেসা, রিজেনারেশন। তো আমরা রেনেসা ইংরেজি সাহিত্যে মানে ইউরোপে রেনেসা বলতে আমরা বুঝি তাহলে জ্ঞান বিজ্ঞান, মানুষের পুনর্জন্ম নাকি জ্ঞান বিজ্ঞানের পুনর্জন্ম? জ্ঞান বিজ্ঞানের পুনর্জন্ম। অর্থাৎ একটা সময় ইউরোপ এই ভূখণ্ডে জ্ঞান বিজ্ঞানের প্রাচুর্য ছিল, ধর্মীয় প্রভাবের কারণে সেই জ্ঞান বিজ্ঞান অবলুপ্ত হলো। পরবর্তীতে আবার এই ইতালিতে, এই ফ্লোরেন্স শহরে জ্ঞান বিজ্ঞানের আবার পুনরায় জাগরণ শুরু হলো। হারিয়ে যাওয়া জ্ঞান বিজ্ঞান, যেটা 2000 বছর আগে ইউরোপ মহাদেশে বিদ্যমান ছিল, সেই জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হলো। তার নাম রেনেসা। রেনেসা মানে হলো জ্ঞান বিজ্ঞানের রিজেনারেশন অফ ক্লাসিক্যাল লার্নিং। তো তারপরে তোমার এই হ্যাঁ, তাহলে এই যে রেনেসা গেল। এই রেনেসা যখন এই 14th সেঞ্চুরিতে 1300 সাল থেকে 1400 সালের মধ্যে ইংল্যান্ডে বিকশিত হলেও, এই রেনেসা এসে পৌঁছে
ইংল্যান্ডে এসে পৌঁছে 1500 সালে 1500। তো অতএব আমরা 1500 সাল 1400 সাল থেকে 1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত এটাকে আমরা বললাম ইংরেজি সাহিত্যের রেনেসার যুগ। তো রেনেসার মধ্যে আমরা 5টা ভাগে ভাগ করেছি। একটা হলো প্রিপারেশন ফর রেনেসা, রেনেসার প্রস্তুতি যুগ। এই ক্লাসের গল্প আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি। রেনেসার প্রস্তুতি যুগের মধ্যে উল্লেখযোগ্য তেমন কিছু ছিল না। রানী এলিজাবেথের বাবা একটা অপদার্থ ছিল। রানী এলিজাবেথের বাবার নাম অষ্টম হেনরি। বিয়ে করছেন 6টা। বহুত কীর্তি কাহিনী, আমি ক্লাসে আগেও বলছি, পরে আবার বলবো। 6টা বিয়ে করছেন। প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স দিচ্ছেন। দ্বিতীয় স্ত্রী এলিজাবেথের মা, এলিজাবেথকে বিয়ে করার পরে, এলিজাবেথের মাকে বিয়ে করার পরে এলিজাবেথ যখন জন্মগ্রহণ করলো, এলিজাবেথ জন্মগ্রহণ করার 2.5 বছর পরে এলিজাবেথের মাকে শিরশ্ছেদ করলেন, অপবাদ দিলেন যে এলিজাবেথ তো আমার মেয়ে না, এলিজাবেথ তার মামার মেয়ে। নাউজুবিল্লাহ। এই কথা বললাম। মামা এবং তার মাকে, অর্থাৎ এলিজাবেথের মামা এবং মাকে এবং মামাকে একসাথে শিরশ্ছেদ করা হয়। এলিজাবেথ নিজ গৃহে, নিজ ভূমিতে পরবাসী হয়ে গেলেন। তিনি অবৈধ সন্তান হিসেবে বড় লালিত পালিত হলেন। তো পরবর্তীতে আমরা দেখি যে 1558 সাল থেকে 1558 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে রানী এলিজাবেথ এর বড় ভাই একজন ছিল, তিনি ক্ষমতায় আসছেন। 16 বছর বয়সে মারা গেছেন। এডওয়ার্ড মারা গেলেন। এডওয়ার্ড ছিল তার ভাইয়ের নাম, সৎ ভাইয়ের নাম। তারপরে মেরি তার সৎ বোন ছিল, তিনিও মারা গেলেন 1558 সালে। 1558 সালে ইংল্যান্ডের মধ্যে আর কোন রাজা আমরা আর কোনো কাউকে খুঁজে পাই না রাজ পরিবারে, অর্থাৎ টিউডর ডাইনেস্টি। রানী এলিজাবেথের রাজবংশ ছিল টিউডর। বলো কোন বংশ? কোন বংশ? টিউডর রাজবংশে আর কোনো কাউকে আমরা খুঁজে পাই না। তো এই হ্যাঁ, তো এই রানী এলিজাবেথ আসলেন। রানী এলিজাবেথও কিন্তু এসে, রানী এলিজাবেথকে আমি হাইলাইট করেছি 3 ভাবে। তো রানী এলিজাবেথ 1558 সালে ক্ষমতায় আসছেন। একজন রিপিট করো, কত সালে ক্ষমতায় আসছেন? 1558। 1558 সালে তিনি ক্ষমতায় আসছেন। আসার পরে শি কনকোয়ার্ড। রানী এলিজাবেথকে কেন আমরা খুব মানে এই যুগটাকে কেন গোল্ডেন পিরিয়ড বলি? আবার দেখো রানী এলিজাবেথের ক্যারিসমেটিক পাওয়ারটা কোথায়। হ্যাঁ, এরা এই যে কেউ ভুলবা না, আমি আবার বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ ইংরেজি সাহিত্যের মৌলিক যাত্রা এখান থেকে শুরু, 1558 থেকে 1603 সাল পর্যন্ত। তুমি এটাও মাথায় রাখতে হবে, রানী এলিজাবেথ ক্ষমতায় আসার 6 বছর পরে 1564 সালে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন। উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য কিং উইদাউট ক্রাউন, মুকুটবিহীন সম্রাট। উইলিয়াম শেক্সপিয়ার অপ্রতিদ্বন্দ্বী। বিশ্ব সাহিত্যে উইলিয়াম শেক্সপিয়ারের ধারে কাছে আর কেউ না নাটক এবং সনেটের জগতে। এত প্রভাবশালী কবি থাকা সত্ত্বেও আমরা ওই যুগের নাম শেক্সপিয়ারিয়ান পিরিয়ড না বলে এলিজাবেথান পিরিয়ড বলেই বেশি পরিচিত করি। কেন? কারণ রানী এলিজাবেথ না থাকলে উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, টমাস কিট, ফ্রান্সিস বেকন, এডমান্ড স্পেন্সার কেউই হয়তো বিকশিত হতে পারতেন না। রানী এলিজাবেথ তাদেরকে প্যাট্রোনাইজ করেছেন। অতএব আমরা রানী এলিজাবেথকে 3 ভাবে গ্লোরিফাই করতে পারি, 3টা পার্টে। রানী এলিজাবেথ যখন ক্ষমতায় এসেছেন তখন ইংল্যান্ডে তার বাবার লাগিয়ে দেয়া প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে যে যুদ্ধ ছিল, রানী এলিজাবেথের বাবা দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ইংল্যান্ডের মধ্যে প্রোটেস্ট্যান্টিনিজম নিয়ে এসেছিলেন। ইংল্যান্ডের লোকের আগে থেকে ছিল ক্যাথলিক, কিন্তু রানী এলিজাবেথের বাবার সুবিধার জন্য, বিয়ের সুবিধার জন্য প্রোটেস্ট্যান্টিনিজম ইংল্যান্ডে নিয়ে এসেছিলেন। ফলে ইংল্যান্ডে এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক, হ্যাঁ, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক এই দুইটার মধ্যে একটা সংঘাত তৈরি করেন। এই সংঘাত বছরের পর বছর চলেছে। রানী এলিজাবেথের এর আগে যে ক্ষমতায় ছিলেন এডওয়ার্ড, তার আমলে যুদ্ধ চলছে। রানী এলিজাবেথের আগে যে মেরি ক্ষমতায় ছিলেন, তার আমলে রানী মেরিকে বলা হয় ব্লাডি মেরি। তিনি তো এই সংঘাত থামান নাই, বরং আরো অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করেছেন। রানী এলিজাবেথ এসে দেখলেন যে দেশে কমিউনাল ভায়োলেন্স থাকে সেই দেশ কখনো উন্নত হয় না, যেমন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। বছরের পর বছর সংঘাত লেগেছিল, ধর্মীয় সংঘাত। অতএব তিনি বললেন যে আগে আমার কমিউনাল হারমোনি আনতে হবে। অতএব তিনি তৈরি করলেন অ্যাংলিকানিজম, অর্থাৎ তিনি একটা তত্ত্ব দিলেন, বলে ইংল্যান্ডস ওন চার্চ, বলেন যে আমরা জার্মানিতেও যাব না, আমরা ভ্যাটিকান সিটি ইতালিতেও যাব না, আমরা এই ইংল্যান্ডের একটা কেন্দ্রীয় চার্চ ক্যান্টারবেরিতে তৈরি করে দিলাম। এটার প্রধান হয়ে গেলেন, ক্যান্টারবেরি চার্চের প্রধান রানী এলিজাবেথ নিজে হয়ে গেলেন। অতএব এখানে একটা তারা জাতীয়তাবাদ খুঁজে পেল। ইংল্যান্ডের লোকেরা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে দূরে এসে তারা প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক দুইটা বাদ দিয়ে তারা অ্যাংলিকানিজম গ্রহণ করলেন। ইংল্যান্ডের একটা ধর্মীয় স্থিতিশীলতা তৈরি হলো। তো রানী এলিজাবেথ প্রথমে এসে অশান্ত রক্ত বিবর্ণ ইংল্যান্ডকে তিনি শান্ত করলেন, দেশ এখন স্থিতিশীল। এরপরে দ্বিতীয়ত তিনি অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে প্রণোদনা দিলেন, সাহিত্য শিল্পকে বিকশিত করলেন। এই ফলে আমরা দেখি যে ইংরেজি সাহিত্যের একবারে শর্ট স্টোরি এবং নোভেল, আবার বলো শর্ট স্টোরি এবং নোভেল, এই দুইটা মৌলিক শাখা ছাড়া ইংরেজি সাহিত্যের প্রায় সব শাখা উৎপত্তি এবং বিকাশ রানী এলিজাবেথের আমলে ঘটে। সো ইট ইজ কল্ড দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। আমি তো আমারও বললাম শর্ট স্টোরি মডার্ন পিরিয়ডে, আর নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে হলো কি বলো নোভেল। এই দুইটা মৌলিক শাখা ছাড়া ইংরেজি সাহিত্যের যত শাখা আছে
সবগুলো রানী এলিজাবেথের আমলেই সাহিত্যিকরা বিকশিত করেছেন। সো ইট ইজ কল্ড দ্য গোল্ডেন পিরিয়ড, গ্লোরিয়াস পিরিয়ড, এ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস। গায়ক পাখির বাসা বলা হয়। অসংখ্য পাখি এখানে গান গেয়েছেন। প্রধান পাখির নাম প্রধান পাখির নাম ক্রিস্টোফার মার্লো। অন্যতম পাখির নাম এডমান্ড স্পেন্সার রানী এলিজাবেথের পাশে বসা থাকতো। একটু আগে ইকফো আমি দেখছি যে রিপিট করছো যে এটার নাম ফেয়ারি কুইন। রানী এলিজাবেথের প্রশংসা করে এডমান্ড স্পেন্সার লিখেছিলেন ফেয়ারি কুইন। এইভাবে করে বহুত আমরা পড়বো। এরপরে এটা তৃতীয়ত লিখতে 7 বছর সময় লাগছে। হ্যাঁ অনেক সময় লাগছে, এবং এটা অসমাপ্ত মহাকাব্য, এটা একটা অ্যালেগরি, এটা বলবো ক্লাসে। এরপরে তুমি এটা মাথায় রেখো, এই রানী এলিজাবেথের আরেকটা কেরিশমা হলো তিনি দেখেছেন যে সারা পৃথিবীতে তিনি প্রতিনিধি পাঠালেন। ভারতবর্ষে তিনি 1600 সালে ভারতবর্ষটাকে দখলের উদ্দেশ্যে, ভারতবর্ষে বাণিজ্য করার উদ্দেশ্যে তিনি 218 জন নাবিককে একটা সার্টিফিকেট দিয়ে দিলেন এবং একটা কোম্পানি গঠন করলেন। কোম্পানিটার নাম কি বলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আমরা ধীরে ধীরে 1600 সালে রানী এলিজাবেথ ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদে স্বাক্ষর করলেন, এবং 157 বছর পরে তারা যখন ক্ষমতায় এসেছিলেন, তখন ক্ষমতায় ছিল ভারতবর্ষে আকবর। এই কথা আমি বলেছিলাম, আমি একটু পরে আবার একটু কোরিলেট করে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সাথে। তো আকবরের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, এবং 157 বছরের পরিক্রমায় সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের একটা কোম্পানি, জাস্ট একটা কোম্পানি, পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে দখল করে ফেলে পলাশী যুদ্ধের পরে। ওকে, আচ্ছা, তারপরে এলিজাবেথান পিরিয়ড গেল। এলিজাবেথান পিরিয়ড আমরা বড় বড় কবি সাহিত্যিকদেরকে পড়বো। তারপরে আমরা পড়বো এলিজাবেথ যখন মারা গেলেন, তখন আমরা জানি এলিজাবেথের কোনো নিকটতম ওয়ারিশ নাই, কারণ এলিজাবেথ ভার্জিন কুইন, তিনি বিয়ে করেন নাই। বিয়ে না করার কারণে তার কোনো উত্তরাধিকার নাই। আমরা তো তার নিকটতম উত্তরাধিকারী পেলাম রানী এলিজাবেথের বাবা, মানে ফুফুকে বিয়ে দেওয়া হয়েছিল কোন দেশে বলতো? স্কটল্যান্ড। স্কটল্যান্ডে। ইংল্যান্ডের উত্তর দিকে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের রাজা ছিলেন জেমস ফার্স্ট। এই জেমস ফার্স্ট 1603 সালে রানী এলিজাবেথ যখন মারা যান, তখন জেমস ফার্স্ট একই সাথে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের রাজা হন। জেমস ফার্স্ট একই সাথে কিসের রাজা হন? ইংল্যান্ড এবং স্কটল্যান্ড। স্কটল্যান্ডের রাজা হন। হ্যাঁ, ফলে এই যে তিনি দুই দেশের এক রাজা হইলেন। জেমসকে ল্যাটিন ভাষায় বলা হয় জ্যাকব, অতএব এই যুগটাকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। এই যুগের মধ্যে আমরা পাবো জন ডান। জন ডানের কথা তোমাদেরকে বলেছিলাম গত ক্লাসেও, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার কবিতা অনুবাদ করেছেন, যার কবিতা দ্বারা প্রভাবিত হয়েছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতায় জন ডানকে নিয়ে এসেছেন, ফর গডস সেক হোল্ড ইউ টাং এন্ড লেট মি লাভ, দোহাই তোদের একটুকু চুপ চুপ কর, ভালোবাসিবার দে মোরে অবসর। জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, হেনরি ভন, আব্রাহাম কাউলি, এরকম বড় বড় কবিদেরকে আমরা পাবো, এবং এটা হলো জ্যাকোবিয়ান পিরিয়ডে। তারপরে জ্যাকোবিয়ান রাজা জেমস 1625 সালে মারা গেলেন। রাজা জেমস, এই যে জেমস 1603 সালে ক্ষমতা এসেছেন, 25 সালে মারা গেছেন। তার মৃত্যুর পরে তার ছেলে ক্ষমতা আসলো 1625 থেকে 1679। এই সময়ের মধ্যে তোমার তার পুত্র, জেমসের পুত্র চার্লস দ্য ফার্স্ট, তিনি ক্ষমতায় আসলেন। তিনি যখন ক্ষমতায় আসেন, তখন ইংল্যান্ডের মধ্যে পার্লামেন্ট পন্থী এবং ক্যাভালিয়ার হলো পার্লামেন্ট রাজতন্ত্রের পন্থী, আর তোমার এই রাউন্ড হেড হলো পার্লামেন্ট পন্থী, অর্থাৎ রাজতন্ত্রের পক্ষ এবং পার্লামেন্টের পক্ষ, এই দুই দলে বিভক্ত হয়ে ইংল্যান্ডে আবার একটা সিভিল ওয়ার শুরু হইলো। এই গৃহযুদ্ধে রাজা চার্লসকে শিরশ্ছেদ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি সাধারণ মানুষকে একেবারে তুচ্ছ কারণে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে বিদ্রোহ করে রাজা চার্লসকে প্রকাশ্যে শিরশ্ছেদ করা হয়। তাহলে ইট ওয়াজ দ্য 1649, 1649 সালে রাজা চার্লসকে যখন শিরশ্ছেদ করা হয়, তখন ইংল্যান্ডে আর কেউ ছিলেন না, রাজ দরবারে বাতি জ্বালানোর মতো কেউ ছিলেন না। তার পুত্র চার্লস দ্য সেকেন্ড কোন দেশে পালিয়ে আত্মরক্ষা করেছিলেন? স্যার ইতালি না? নো নো, দক্ষিণ দিকে। ইংল্যান্ডের দক্ষিণে কোন দিকে? কোথায় বলো? ফ্রান্সে। ফ্রান্সের রাজধানী প্যারিসে পালিয়ে আত্মরক্ষা করেছেন, হ্যাঁ, চার্লস দ্য সেকেন্ড। ওকে, ডান। তো এই হ্যাঁ, পরবর্তীতে যে 11 ইয়ার্স, হ্যাঁ 11 বছর, আমরা দেখি যে এই 11 বছর ইংল্যান্ডের মধ্যে কোনো রাজা ছিলেন না। এটার নাম হলো কমনওয়েলথ পিরিয়ড। হ্যাঁ, বুঝছো কিনা? এইখানে অলিভার ক্রমওয়েল এবং রিচার্ড ক্রমওয়েল নামের দুজন শাসক ছিলেন। অলিভার ক্রমওয়েল ছিলেন পার্লামেন্ট পন্থীদের নেতা। তিনি ক্ষমতায় এসেছেন। তিনি 1658 সালে মৃত্যুবরণ করার পরে মাত্র 2 বছর তার ছেলের নাম ছিল রিচার্ড ক্রমওয়েল ক্ষমতায় ছিলেন। দিস ইজ দ্য 5 শর্টার পিরিয়ডস অফ রেনেসা। রেনেসার 5টা শর্টার পিরিয়ড। প্রথম অংশটার নাম প্রিপারেশন ফর রেনেসা, দ্বিতীয় অংশটার নাম হলো এলিজাবেথান পিরিয়ড 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত। এটা ভোলা যাবেই না।
এরপর জ্যাকোবিয়ান পিরিয়ড 1603, 1603 সাল থেকে 1625 সাল পর্যন্ত এটার নাম জ্যাকোবিয়ান পিরিয়ড, এবং 1625 সাল থেকে 1649 1649 এটার নাম হলো ক্যারোলিন পিরিয়ড, এবং 1649 থেকে 1660 এটার নাম হলো কমনওয়েলথ পিরিয়ড। আমি যদিও অনেক দ্রুত কথা বলছি কারণ আমি রিপিট করছি। গত ক্লাসের আমি একটা সিনোপসিস বলার চেষ্টা করেছি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো কিনা? এ পর্যন্ত শুনতে পেরেছো কিনা? ক্লিয়ার? জি স্যার। ওকে, অন্য দুই একজন আরো বলো, কথা কি আমার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমরা কিন্তু স্যার, এই পর্যন্ত স্যার, গত ক্লাসে আমি স্যার। বলেছি, আবার একটু রিভিউ করলাম তোমাদেরকে। এরপরে আবার একটু শোনো, একটু কথা শোনো। হ্যাঁ, এবার মিউট করে ফেলো। এবার একটু কথা শোনো। এবার তোমরা বলবা যে আমি আমি বলছি যে ইউ আর বিসিএস ক্যান্ডিডেট, মনে রাখবা তথ্য দিয়ে তথ্য ধারণ করার চেষ্টা করবা। ইংরেজি সাহিত্যে আমরা একদম পুরা অ্যাংলো ওই যে রোমান সভ্যতা থেকে আমরা আধুনিক যুগ পর্যন্ত জর্জ বার্নার্স পর্যন্ত পড়লাম, ধারাবাহিকভাবে আসবো। ঠিক বাংলা সাহিত্যেও তুমি একসাথে বাংলা লিটারেচারটা, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ঘটনা একদম চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে, তুমি ধরো এই যে মিডল ইংলিশ পিরিয়ডের কথা যদি মনে রাখো, মিডল ইংলিশ পিরিয়ডে আমরা যখন ওই যে ইংল্যান্ডে যখন ম্যাগনা কার্টা প্রতিষ্ঠা হয়, তারই সমসাময়িক সময়ে ভারতবর্ষে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ভারতবর্ষে আসছেন কিনা বলো, বাংলায় আসছেন কিনা? জি স্যার। 1204 সাল থেকে। তারপরে হ্যাঁ, খলজি বংশ প্রতিষ্ঠা হইলো। এর মধ্যে এই যে লোদি বংশ, দিল্লি সালতানাত, তারপরে দাস বংশ, এইভাবে করে তোমার আহ লোদি বংশ আসলো। সর্বশেষ লোদির নাম কি ছিল কেউ বলতে পারবা? সর্বশেষ লোদি বংশের ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি। এই যে দেখো, তুমি দেখো আমি এখন তোমার রিলেট করছি। এই যে ইংল্যান্ডে যখন প্রিপারেশন ফর রেনেসাঁ 1500 সাল থেকে 1558 সাল পর্যন্ত, এই সময়ের মধ্যে ভারতবর্ষের কথা যদি আমরা চিন্তা করি, ওই যে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসছেন, এর ধারাবাহিকতা খলজি বংশ, দাস বংশ, দিল্লি সালতানাত, যেভাবে করে লোদি বংশে আসো। সর্বশেষ লোদির নাম হলো ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির সাথে যুক্ত হয় 1526 সালে বাবরের। এই দেখো আমি রেনেসাঁ প্রিপারেশন ফর রেনেসাঁর সাথে মিলে দিচ্ছি। বলো সর্বশেষ কার সাথে কার যুদ্ধ হয় বলো তো? ইব্রাহিম লোদির সাথে কার যুদ্ধ হয় বলো একটু? বাবরের সাথে যুদ্ধ হয়। থ্যাংক ইউ সো মাচ। আমি মিউট করে দিলাম সবাই একজন ছাড়া। তো এই বাবরের সাথে যুদ্ধ হয়। এরপরে বাবর এই ইব্রাহিম লোদিকে পরাজিত করে ক্ষমতায় আসেন, ঠিক আছে কিনা? এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। এটা পানিপথের প্রথম যুদ্ধ 1526 সাল। তিনি আসলেন, আসার পরে 1530 সালে তিনি মারা গেলেন। তার মৃত্যু নিয়ে বাবুর নিয়ে একটা কবিতাও আছে। কিন্তু বাবর চাইছিলেন যে আমার আল্লাহ, তার অনেক জ্বর হয়েছিল, পরে বললেন যে আল্লাহ আমার পুত্র হুমায়ুনকে বাঁচায় রাখেন। বাবর মারা গেছে, হুমায়ুন রয়ে গেছে, কিংবদন্তি। 1530 সালে ক্ষমতায় আসছেন এবং 1556 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই হলো বাবরের ছেলে হুমায়ুন। তা আমরা পুরাটাই অ্যাংলো তোমার এই যে প্রিপারেশন ফর রেনেসাঁ। তো প্রিপারেশন ফর রেনেসাঁ রানী এলিজাবেথের বাবা, সৎ ভাই, সৎ বোনরা ক্ষমতায় ছিল একদিকে। আমরা যদি ভারতবর্ষের কথা চিন্তা করি, সেখানে বাবর 1556 সালে 1526 সালে বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ক্ষমতায় আসেন। তারপরে তিনি 1530 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার ছেলে হুমায়ুন আসলো। হুমায়ুন 1530 সাল থেকে 1556 সাল পর্যন্ত ছিল। এর মধ্যে আবার মনে রাখা দরকার যে হুমায়ুন আবার একটু দৌড়ানি খেয়েছিলেন। কার দৌড়ানি খেয়েছিলেন কে বলতে পারবে কিনা? দেখি তো, আমি কথা বলার সুযোগ করে দিই। এনিওয়ান বলো, কার তারা খেয়েছিলেন? থ্যাংক ইউ সো মাচ। শেরশাহ। এরপরে এই যে শেরশাহ হিসাব, আর শেরশাহ মাঝখানে থেকে ভালো কাজ করেছে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সড়কি আজম, একদম পুরা চিটাগং থেকে কাবুল পর্যন্ত যাওয়ার রাস্তা তৈরি করছেন। তারপরে তোমার নারায়ণগঞ্জ থেকে পরবর্তীতে মানে এক্সটেন্ড করা হয়েছে, মনে রাখবা, পরবর্তী এক্সটেন্ড করে চট্টগ্রাম থেকে কাবুল পর্যন্ত। তারপরে তোমার তারপরে কি বললাম না, এই যে ঘোড়ার ডাক, কবুলিয়তু পাট্টা, এগুলো অনেক কিছু করছেন। 1526 সালে ঘোড়া থেকে পইরা তিনি মারা গেলেন। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে, বলো কত যুদ্ধে? পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগান নেতা হিমুকে পরাজিত করার মাধ্যমে বৈরাম খানের সহযোগিতায় সম্রাট আকবর ক্ষমতায় আসেন, তাই কিনা বলো? 1556 সালে আকবর ক্ষমতায় আসছেন, তিনি মৃত্যুবরণ করেছেন 1605 সালে। তাহলে কত বছর ক্ষমতায় ছিলেন? প্রায় 49 ইয়ার্স। তাহলে একটু খেয়াল করে দেখো, ইংরেজি সাহিত্যে মিলাও। এই দেখো, তো আকবর যখন ক্ষমতায় আসেন, তার 2 বছর পরে রানী এলিজাবেথ ক্ষমতায় আসছেন, এবং রানী এলিজাবেথ আকবর মারা যাওয়ার 2 বছর আগে মারা গেছেন। তোমার আমি আবার বলে রাখি, আমি তোমাদেরকে যেহেতু আমি লিটারেচার পড়াচ্ছি বিসিএস ক্যান্ডিডেটদেরকে, সেজন্য আমি যে কাজটা করবো তোমাদেরকে ক্লাসে একটু দেখাই। এই দেখো, আমি যখন এলিজাবেথান পিরিয়ড পড়াবো, এই দেখো তোমার এলিজাবেথান পিরিয়ড ধরো, আমি একদম প্রত্যেকের সাথে একটু কোরিলেট করার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই দেখো,
এলিজাবেথান, দাঁড়াও। এই যে দেখো, আমি একদম পুরো স্পষ্ট, আমি তোমরা এই যে অল্প শুনতেছো, আমি দেখি এই সম্রাট আকবর, এই যে দেখো, এই যে দেখো, এই পুরো 1556 সালে পানিপথ তৃতীয় যুদ্ধে আফগানরা হিমুকে পরাজিত করার মাধ্যমে সম্রাট আকবর ক্ষমতায় আসেন, স্পষ্ট সব দেয়া আছে। এবং আকবর যখন ক্ষমতায় ছিলেন তখন ইংল্যান্ডের ক্ষমতায় ছিলেন কে বলো? এলিজাবেথ। এইভাবে করে এরপর দেখো, হ্যাঁ এই দেখো 15। এরপর তোমার আমি দেখি, তুমি আমি যা বলতেছি তুমি শুধু পরবর্তীতে এই শীটগুলো পড়লেই চলবে, সব শীটে লেখা আছে। এবার তুমি আবার দেখো, আকবর মারা যাওয়ার পরে ক্ষমতায় আসছেন কে বলো? আকবরের ছেলের নাম কি বলো? হুমায়ুন। হ্যাঁ, হুমায়ুন। ছেলের নাম জাহাঙ্গীর হুমায়ুন, স্যার। বাপু আকবরের বাপু হুমায়ুন, ছেলে হুমায়ুন, তাই না? খুশি? জাহাঙ্গীর স্যার। জাহাঙ্গীর, এই যে দেখো জাহাঙ্গীর, এই যে দেখো আমি তোমার রিলেট আর কিভাবে এত সহজ তো আর করতে পারি না, এর চেয়ে সহজ। এই যে দেখো, সম্রাট জাহাঙ্গীর ক্ষমতায় আসছেন 1505 সাল থেকে 1527 সাল পর্যন্ত। আর যখন জাহাঙ্গীর ক্ষমতায় ছিলেন তখন এই ইংল্যান্ডের রাজা ছিলেন জেমস, ওই যে স্কটল্যান্ডের রাজা জেমস, দেখছো কিনা? স্কটল্যান্ডের রাজা জেমস, ওই যে রানী এলিজাবেথ অবিবাহিত থাকার কারণে তার মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসনে বসার মতো টিউডর রাজবংশের আর কোনো উত্তরাধিকার খুঁজে পাওয়া যায়নি। ফলে এলিজাবেথের দূর সম্পর্কের আত্মীয় স্কটল্যান্ডের রাজা জেমস একই সাথে ইংল্যান্ড স্কটল্যান্ডের রাজা হন। তোমরা কি আমার গল্প বুঝতেছো কিনা? Yes, sir. এখন তুমি যদি এখন বই পড়ো, শীট পড়ে দেখবা একদম পুরা মানে নিষ্প্রাণ শব্দ প্রাণবন্ত মনে হবে। এই যে জেমস, এই যে ল্যাটিন ভাষায় জেমসকে জ্যাকোবাস বলা হয়। হ্যাঁ, এই দেখো 1608 সালে এই যে জেমসের সুপারিশ পত্র, আমি গত ক্লাসে বলছিলাম যে একজন ইংরেজ রাজার সাথে, এই লাইনটা পড়ে দেখো, চতুর্থ মুঘল সম্রাট নাসিরউদ্দিন সেলিম জাহাঙ্গীর ইংল্যান্ডের রাজা জেমসকে নিম্নোক্ত পত্রটি লিখেছিলেন। আমি বলেছিলাম না যে রাজা জেমসের সাথে জাহাঙ্গীরের পত্র বিনিময় হয়তো কিনা বলো? আমি ক্লাসে এই পত্রটা ব্যাখ্যা করে দেবো। সম্রাট জাহাঙ্গীর রাজা জেমসের কাছে পত্রে কি বলেছিলেন। তাহলে রানী এলিজাবেথের পরে খেয়াল রাখো, রানী এলিজাবেথের আমলে, আমার দিকে তাকায় থাকো, রানী এলিজাবেথের বাবার আমলে, যেটা প্রিপারেশন ফর রেনেস আমরা বলি, সেই সময় আমরা পানিপথের প্রথম যুদ্ধ পাইলাম, বাবরকে পাইলাম, হুমায়ুনকে পাইলাম, শেরশাহকে পেলাম, তাই কিনা বলো? আবার যখন আমরা এলিজাবেথান পিরিয়ডে আসছি, তখন এলিজাবেথান পিরিয়ডে আমরা পাচ্ছি এক পাশে রানী এলিজাবেথ, গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, আর ওই পাশে ভারতবর্ষে আমরা কাকে পাচ্ছি বলো একটু? সম্রাট আকবর। সম্রাট আকবর, এলিজাবেথ আকবর, সবাই বলো এলিজাবেথ আকবর, বলো এলিজাবেথ আকবর। আকবর, হ্যাঁ, আকবর যখন ক্ষমতায় তখন রানী এলিজাবেথ কিন্তু 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদে স্বাক্ষর করেন 1600 সালে। তারপরে এলিজাবেথ মারা গেলেন, আকবরও মারা গেলেন। এলিজাবেথের ওয়ারিশ আসলো জেমস। আমি গত ক্লাসে কনফিডেন্টলি বলছি, সব বইয়ের মধ্যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সম্রাট জাহাঙ্গীরের নাম যেখানে আছে অবশ্যই রাজা জেমসের নাম লেখা আছে। আমি ঠিক বলছি কিনা বলো? জি স্যার। অবশ্যই। তাহলে তুমি বলবো যে আপনি লিটারেচারের ক্লাসের মজাটা এখানে, তুমি ওইখানে জেমসকে মনে করতে জেমস মনে কোনো একজন রাজা, আর এই আজকের ক্লাসে এসে জানলা এই জেমসের নাম অনুসারে জ্যাকোবিয়ান পিরিয়ডের নাম হয়েছে। এই যুগের মধ্যে আমরা পড়বো মেটাফিজিক্যাল কবিদের যুগ, জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, হেনরি বন আব্রাহাম কাউলিদের মতো কবি। এরপরে তোমার কি, এই যে জ্যাকোবিয়ান পিরিয়ড, এতে সম্রাট জেমস এবং কি বলো জাহাঙ্গীর ভারতবর্ষে। হ্যাঁ, কি সম্রাট জাহাঙ্গীর, মনে রাখবা এই পরীক্ষা আসে, কোন রাজা পর্তুগিজদেরকে তাড়িয়ে দিয়েছেন? সম্রাট জাহাঙ্গীর পর্তুগিজদের নাবিকদেরকে, জলদস্যুদেরকে, পর্তুগিজদেরকে তাড়িয়ে ইংরেজদেরকে প্যাট্রোনাইজ করেন এই সম্রাট জাহাঙ্গীরের মাধ্যমে। এই দেখো, তার উনার পত্র পড়লেও আমি বুঝতে পারবো। এই দেখো, তোমার 30 সেকেন্ড একটু পড়ে শোনাই। আপন হুইচ, এই যে সম্রাট জেমসকে যে পত্রটা লিখছিলেন, আপন হুইচ অ্যাসিউরেন্স অফ ইউর রয়্যাল লাভ এন্ড, পুরাটা পড়ার সময় নেই এখন। এই যে এই যে দেখো কি বলছে, এই দেখো, ইন হোয়াট প্লেস সোএভার দে চুজ টু লিভ, ইংরেজরা যেই কোনো জায়গায় এসে থাকতে পারবে, মে হ্যাভ ফ্রি লিবার্টি উইদাউট এনি রেস্ট্রেইন্ট, তাদের কোনো প্রতিবন্ধকতা থাকবে না। এট হোয়াট পোর্ট সোএভার দে শ্যাল অ্যারাইভ, নাইদার পর্তুগাল নর এনি শ্যাল ডেয়ার টু মোলেস্ট দেয়ার কোয়াইট, পর্তুগিজ জলদস্যু তার দূরের কথা, ভারতবর্ষের কেউ তাদেরকে ডিস্টার্ব করবে না। এই সকল সুযোগ সুবিধা আমি কেন, ফর কনফার্মেশন অফ আওয়ার লাভ এন্ড ফ্রেন্ডশিপ আই ডিজায়ার ইউর ম্যাজেস্টি টু কমান্ড ইউর মার্চেন্টস টু ব্রিং ইন দেয়ার শিপস of all sorts of rarities and rich goods fit for my palace. আমি আপনার এই যে সৈন্যদেরকে, ইংরেজ বণিকদেরকে এত সুযোগ সুবিধা দিলাম একটাই কারণ, আমার রাজদরবারকে সুশোভিত করার জন্য যত মূল্যবান মণিমুক্তা, সুন্দর সুন্দর জৌলসপূর্ণ তৈজসপত্র বা জিনিসপত্র আছে তা আপনি আমাদেরকে পাঠাবেন, আমার রাজদরবারে পাঠাবেন। ফলে আমি আপনার ইয়াদেরকে এত এত কিছু দিয়ে দেব। ফলে ইংরেজরা দেখবা যে এই যে সম্রাট জাহাঙ্গীরের আমলে ভারতবর্ষের শাসকরা, মুঘল শাসকরা ইংরেজদের ব্যাপারে নমনীয় ছিলেন।
ইংরেজরা বিভিন্ন জৌলসপূর্ণ ওই যে ফিট ফর মাই প্যালেস রাজদরবারকে সুশোভিত করার জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতো। রাজারা মনোহর মনোহর হতেন, আপ্ত মানে 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 খুব ভালো লাগতো তাদের। আর নিয়ে আসছিলেন হোমিওপ্যাথিক বিভিন্ন মেডিসিন নিয়ে আসতেন। অসুস্থ হয়ে গেলেই তারা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট প্রয়োগ করতেন। এই দেখো আমি তোমার এই ইতিহাস পড়ানোর সময় তোমার বলে রাখি, এই পরবর্তীতে দেখো কারা কারা কি করছেন তোমার একটু এগুলো আমি বাংলাদেশের ইতিহাস থেকে তোমার নিয়ে পড়াচ্ছি। এই যেমন ধরো তোমার একটু দেখাচ্ছি, একটু দেখো। এই যে দেখো, এই যে সম্রাট পরবর্তী সম্রাট শাহজাহানের পুত্র তথা সম্রাট আওরঙ্গজেবের ভাই শাহ সুজা, দেখছো? বাংলা বিহারের সুবেদার ছিলেন। সে সময় ইংরেজ চিকিৎসক জিব্রাইল ব্রাউটনের চিকিৎসায় সন্তুষ্ট হয়ে মাত্র 3,000 টাকার বিনিময়ে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন। তো ফলে তুমি আমার কথা থেকে এইটাই বুঝলা যে এই রানী এলিজাবেথ আমলে আমরা যখন এলিজাবেথান পিরিয়ড মাথায় রাখবো, তখন একই সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও মাথায় রাখবো। এরা তখন ভারতবর্ষের সম্রাট ছিলেন আকবর। তার পরবর্তীতে এই সম্রাট জাহাঙ্গীর প্যাট্রোনাইজ করেন। এর পরবর্তীতে শাহজাহান আওরঙ্গজেব হয়ে যারা যারা প্রত্যেকে ছিলেন, তারা ইংরেজদের ব্যাপারে বাংলার যত সুবেদার ছিলেন তারা নমনীয় ছিলেন। এই জন্য তাদেরকে বিভিন্ন জিব্রাইল ব্রাউটন, উইলিয়াম হ্যামিল্টন এরা এসে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করে রাজাদেরকে আরোগ্য করেছেন, সুবেদারদেরকে আরোগ্য করেছেন। ফলে তারা কৃতজ্ঞ হইয়া ইংরেজদেরকে মানে তোমার বিনা জবাবদিহিতায় তারা ইংরেজদেরকে সুযোগ সুবিধা করে দেয়। ফলে তারা কলকাতা, সুতানুটি, হুগলি, এরপরে এই আরো কতগুলো জায়গা আছে না, ওইগুলোতে বাণিজ্য কুটি স্থাপন করে। ওই কুটির মধ্যে আইনা তারা কি করে বলো, এই এই অস্ত্র বারুদের মানে স্তূপ তৈরি করে। তাদেরকে জবাব দিতে নিত না। ফলে আমরা 1757 সালে সেই টের পেয়েছি। ফলে ইংরেজি সাহিত্যের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাস একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমি কথাটা বুঝলাম তোমারে। তারপরে সম্রাট জেমস মারা গেলেন। জেমস মারা যাওয়ার পরে ক্ষমতা আসছেন কে বলো? আমরা জানি রাজা চার্লস। মনে আছে কিনা তোমাদের, বলো কে ক্ষমতা আসছেন? চার্লস, তার পুত্র। চার্লস ক্ষমতা আসছেন। একটু আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু বলো তো। জি স্যার। ওকে, চার্লস ক্ষমতা আসছেন। আসার পরে চার্লস যখন ক্ষমতা আসছেন তখন ভারতবর্ষের ক্ষমতায় ছিল সম্রাট শাহজাহান, প্রিন্স অফ বিল্ডার্স। কে ছিল বলো? সম্রাট শাহজাহান। ওকে, তারপরে তিনি ক্ষমতায় ছিলেন 1527 সাল থেকে 57 সাল পর্যন্ত। ওকে, তারপরে তুমি এবার আসো, পরে হলো এই তাহলে আমরা এটা বুঝাইলাম, ঠিক আছে কিনা? এবার আসো তাহলে 5টা যুগ তাহলে তোমার প্রিপারেশন, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলিন, কমনওয়েলথ। কমনওয়েলথ পিরিয়ড 11 বছর কোনো রাজা ছিল না। বলো সালটা কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1649 থেকে 1660 সাল পর্যন্ত। এবার আসো আমরা চতুর্থ যুগের নাম চলে আসলাম, আজকে থেকে নতুন পড়া। তো এটার নাম হলো নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তোমার আগে আমি একটু শোনাচ্ছি। নিউ ক্লাসিক্যাল মিনস হলো নিউ ক্লাসিক্যাল। ক্লাসিক, এটার ব্যাখ্যা আমার পরে বলতে হবে। ক্লাসিক মানে হলো বাংলা সাহিত্যে এটাকে বলা হয় ক্লাসিক শব্দের অর্থ কি, কেউ বলতে পারবে কিনা? কেউ বলতো ক্লাসিক শব্দের বাংলা অর্থ তুমি কি, প্রমিত বাংলা কি বলতে পারো? ধ্রুপদী। থ্যাংক ইউ সো মাচ। ধ্রুপদী, হুইচ আপিলস ইউনিভার্সালি, যার আবেদন কখনো ফুরিয়ে যায় না। তো এটা নিয়ে আমি কেন এই যুগের নাম নিউ ক্লাসিক্যাল এটা নিয়ে আমি পরে ব্যাখ্যা করতে হবে। মানে অর্থাৎ তারা এই যুগের সাহিত্যিকরা 1660 থেকে 1798 সালের সাহিত্যিকরা প্রমিত সাহিত্য অর্থাৎ প্রাচীন গ্রিক এবং রোমান সাহিত্যকে ক্লাসিক্যাল লিটারেচার বলা হয়। লাইনটা একবার রিপিট করবা কি? কোন যুগটাকে সাহিত্য ক্লাসিক্যাল লিটারেচার বলা হয়? প্রাচীন গ্রিক এবং রোমান লিটারেচার, ওই যে ইলিয়াড, ওডিসিস, এসকিয়াল, সোফোক্লিস, হোমার, ওই যে প্রাচীন। তো এই 1660 থেকে 1798 সালের রাইটাররা তোমার প্রমিত সাহিত্য, ধ্রুপদী সাহিত্য, ক্লাসিক্যাল লিটারেচার অনুসরণ করেছিলেন। কিন্তু তারা ওই সমস্ত রাইটারদের মতো ক্লাসিক হয়ে উঠতে পারেননি বিধায় এই যুগের নাম নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। ব্যাখ্যা আমি পরে বলবো। 3টা যুগ শর্ট আর এজ 3টা আছে। 1660 থেকে 1700 এটার নাম হলো রেস্টোরেশন পিরিয়ড। 1700 থেকে 1745 এটার নাম হলো অগাস্টান পিরিয়ড। 1745 থেকে 1785 এটার নাম হলো বা 98 পর্যন্ত এটার নাম হলো এজ অফ সেন্সিবিলিটি। তোমরা যদি আমার কথা মনে হচ্ছে যে আমি খুব দ্রুত বলতেছি, আমি আবারও তোমাদেরকে জানাই রাখি, যারা আজকে প্রথম শুনতেছো আমার কথা, আমি গত ক্লাসের রেকর্ডিংটা আবার দেখবা। গত ক্লাসের রেকর্ডিং, গত ক্লাস পর্যন্ত আমি এই পর্যন্ত যা বলেছি তা গত ক্লাসের সিনপসিস। এখন থেকে নতুন ক্লাস শুরু হচ্ছে। তো এই 3টা যুগ, রেস্টোরেশন, অগাস্টান আর হলো এজ অফ সেন্সিবিলিটি। এ তো তোমরা প্রয়োজনে বারবার রেকর্ডিং শুনবা এবং আমি একদমই তোমাদের ক্লাসগুলো যখন শেষ হবে তখন একসাথে সবগুলা রেকর্ডিং আবার দেব। তো রেস্টোরেশন মানে হলো
এবার আমার গল্প শোনো। ইকফা বলো তো, রেস্টোরেশনটা কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1660 থেকে 1700। 1660 থেকে 1700। 1700। আমরা এর আগে পড়েছিলাম 1558 সাল থেকে 1660, 160 বছর হলো আমরা পড়েছিলাম রেনেসা। এখন আসলাম নিউ ক্লাসিক্যাল। নিউ ক্লাসিক্যালের প্রথম অংশের নাম হলো রেস্টোরেশন। কুলহেন, তুমি রেস্টোরেশন বোঝার জন্য, রেস্টোরেশন বাংলা না বুঝা আমার সাথে একটা শব্দ বলো, রেস্টোরেশন অফ আওয়ামী লীগ। বলো কি? রেস্টোরেশন অফ আওয়ামী লীগ। রেস্টোরেশন মানে হলো রেস্টোরেশন অফ আওয়ামী লীগ। তাহলে কেমনে? আবার বাংলা, আগে তুমি বাংলাদেশের গল্প শোনো। 1971 সালের পরে 1975 সাল আমরা বঙ্গবন্ধু এই পর্যন্ত ক্ষমতায় ছিলেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে বঙ্গবন্ধুর সবাই যখন নিহত হলেন, তখন আওয়ামী লীগের অবস্থা খুব নাজুক ছিল এবং আওয়ামী লীগ নাম উচ্চারণ করার মতো কেউ ছিল না, এমন একটা পর্যায়ে ছিল। তো সেই সময় সৌভাগ্যক্রমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোথায় ছিলেন বলো? বাংলাদেশ, জার্মানিতে ছিলেন। খেয়াল করে দেখো, বঙ্গ 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 গভীর মনোযোগ। বঙ্গবন্ধুকে যখন সপরিবারে তাকে হত্যা করা হয়, তখন তার পরিবারের দুইজন সদস্য শেখ হাসিনা এবং শেখ রেহানা জার্মানিতে ছিলেন, বন, বার্লিন এগুলোতে ছিলেন। তারপরে পরবর্তীতে এই 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 মাঝখানের এই সময়টা 20-21 বছর আওয়ামী লীগের অবস্থা একেবারে কোণঠাসা ছিল। তো 21 বছর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে কিনা সেটা বলো। জি স্যার। তাহলে এই যে দেখো, এটার নাম হলো রেস্টোরেশন। হারিয়ে যাওয়া আওয়ামী লীগ আবার ক্ষমতা, আবার ফিরে আসছে। একটা সময় মনে করছিল যে মানুষ বঙ্গবন্ধু হত্যা করে ফেলছে, আওয়ামী লীগ একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। তো হারিয়ে যাওয়া আওয়ামী লীগ আবার ফিরে এসেছে, এটার নাম তুমি রেস্টোরেশন বা আওয়ামী লীগ বললা। তো ঠিক আবার আমার দিকে মনে রাখো, রাজা জেমস 1625 সালে মারা গেলেন। গভীর মনোযোগ, মনে আছে কিনা? রাজা জেমস 25 সালে মারা গেলেন। তার ছেলের নাম চার্লস, তিনি মারা গিয়েছেন কত সালে? তাকে হত্যা করা হয়েছিল কত সালে? 49 সালে স্যার। 1649। এরপর রাজাকে যখন হত্যা করা হয়, মনে রাখবা, রাজাকে হত্যা করার পরে কত বছর ইংল্যান্ডে কোনো রাজা ছিলেন না? 11 বছর। 11 বছর। তখন সবাই মনে করছে রাজতন্ত্র নিপাত, সবাই রাজতন্ত্র বিরোধী অনেক কবিতা লিখছেন, বুঝছো কিনা? রাজতন্ত্র ইয়ে হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে, খুশিতে আত্মহারা। মনে রাখে, একটু পরেই পড়বা জন মিল্টন, তারপরে কি বলো না, এই যে ওনার নাম হলো আলেকজান্ডার, সরি, ড্রাইডেন, জন ড্রাইডেন, জন বানিয়ান আনন্দে আত্মহারা হইয়া সাহিত্যকর্ম লিখেছেন, রাজা মারা গেছে আলহামদুলিল্লাহ, বুঝছো কিনা? তারপরে এই 11 বছর পরে ইংল্যান্ডের লোকেরা, ওই যে অলিভার ক্রমওয়েল, রিচার্ড ক্রমওয়েল, ওরা যে শাসন করছিল, রিচার্ড ক্রমওয়েল একজন অকর্মণ্য শাসক ছিলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করে গ্লোরিয়াস একটা ব্লাডলেস রেভলিউশনের মাধ্যমে ইংল্যান্ডের লোকেরা তাকে উৎখাত করে, ক্ষমতাচ্যুত করে। ওই রাজা চার্লসের ছেলে পুত্র কোথায় লুকাইছিল? প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে। ওই প্যারিস থেকে তাকে এনে ইংল্যান্ডের ক্ষমতায় বসালেন। হারিয়ে যাওয়া রাজতন্ত্র আবার ফিরে আসলো কত বছর পরে? 11 বছর পরে। 11 বছর পরে। রেস্টোরেশন অফ মনার্কি। বলো, রেস্টোরেশন অফ মনার্কি। তাহলে রাজা চার্লস দ্য সেকেন্ড ক্ষমতায় আসলেন। বলো, কি ক্ষমতায় আসলেন? রাজা চার্লস টু। চার্লস দ্য সেকেন্ড। তাহলে আমি কি তোমার চার্লস বুঝতে টু। পারছি রেস্টোরেশন অফ আওয়ামী লীগ আর রেস্টোরেশন অফ মনার্কি কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, এই দেখো, তোমার আমি এই ভিতরে যখন ক্লাসে পড়াবো তখন দেখো যে একটু মজার মজার গল্প আছে এখানে, তোমার আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, একটু দেখো। এই এটা হলো কোন যুগটা পড়বা না? নিউ ক্লাসিক্যাল। এই দেখো, এই দেখো, এই যে দেখো, তুমি এই গল্প বল, এই যে এটা 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 কি, এটা কি দেখছো? এটা 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 কি, এটা দেখতে পাচ্ছ? কিছু কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। এটাকে বলা হয় হেড অন এ স্পাইক। এই দেখো, আমি একটা গল্প বলছি, এখানে একটা গল্প লিখে দিছি। উনার নাম কি বলো? চার্লস দ্য সেকেন্ড। চিনতে পারছো চার্লস দ্য সেকেন্ড? স্যার এটা অলিভার ক্রমওয়েল না? না, এটা চার্লস দ্য সেকেন্ড, আর ওইটা হলো অলিভার ক্রমওয়েল। দেখাচ্ছি আমি তোমারে, অলিভার ক্রমওয়েল ছবিটা অন্য জায়গায়। আচ্ছা, এই চার্লস দ্য সেকেন্ড। হ্যাঁ, চার্লস দ্য সেকেন্ড কি করছে? ক্ষমতায় আসছেন, আসার পরে অলিভার ক্রমওয়েলের ছবি ওই আগের সিটে আছে। চার্লস দ্য সেকেন্ড ক্ষমতায় আসার পরে তিনি কি করলেন? এই দেখো, 17 শতকের মাঝামাঝি ইংল্যান্ডের রাজা চার্লসের বিরুদ্ধে বিদ্রোহ করে অলিভার ক্রমওয়েল ক্ষমতায় আরোহণ করেন, বুঝছো কিনা?
যেহেতু তিনি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, সেহেতু তিনি নিজে রাজা না হয়ে হয়েছেন লর্ড প্রোটেক্টর। 8 বছর দেশ শাসনের পরে 1658 সালে তিনি মারা গেলেন। তার ক্রমওয়েলের জায়গায় ক্ষমতায় আসছেন তার ছেলে রিচার্ড ক্রমওয়েল, বুঝছো কিনা? বছর না ঘুরতেই দেশে ফের বিদ্রোহ। এবার ক্ষমতায় আসলেন 1660 সালে। কে ক্ষমতায় আসছে বলো? চার্লস সেকেন্ড। দ্বিতীয় চাল তিনি এসেই নির্দেশ দিলেন, এবার আমার দিকে তাকাই শোনো, উনি কি নির্দেশ দিচ্ছেন। চার্লস সেকেন্ড ক্ষমতায় আসছেন, আসার পরে বললেন যে এই আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? বলে যে কি ভুলে গেছেন, আপনার বাবার তো 1558 সালে খতম। তা 1500 সরি কত সালে না, সরি বলছে আমার 1649 সালে তো আপনার বাবারে মারার পরে আপনার বাবার আপনি তো পালাইছিলেন। বলে যে আমার বাবাকে কে হত্যা করেছিল, কার নেতৃত্বে? বলো তো কার নেতৃত্বে হত্যা হয়েছে? অলিভার বাবার ক্রমওয়েল। নেতৃত্বে। অলিভার ক্রমওয়েল কোথায়? বলো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 বছর আগে মারা গেছেন। কত সালে বলো? 2 বছর আগে 58 সালে। 58 সালে, 1658 সালে। তার কি বিচার হয়েছিল? না, বিচার হয় নাই। কোনো শাস্তি পায় নাই বিচার না? হয় নাই। তো বিচার হয় নাই, শাস্তিও পায় নাই, তাহলে কি করতে হবে? তাহলে তার লাশ কবর থেকে উঠাও। তার লাশ কি বকেয়া শাস্তি দিতেছে? কবর থেকে উঠানো হইলো, লাশ ফাঁসিতে ঝুলানো হয়েছে, কারণ ওদের তো ওইভাবে সংরক্ষণ করে রাখা হয়, বুঝছো কিনা? মাথা কাটাও, কাটছে 20 ফুট লম্বা এক বর্ষার মধ্যে মাথা ঝুলাই রাখছে। এখান থেকে আসছে হেড অন এ স্পাইক, বর্ষার আগায় বর্ষায় এই যে অলিভার ক্রমওয়েলের মাথা, এই যে দেখো, এই যে দেখছো কিনা, হেড অন এ স্পাইক। এটা ইতিহাসে একটা প্রবাদ, ডোন্ট ফরগেট দ্য হেড অন এ স্পাইক। এই যে খুনি রাশেদ, ওই যে ডালিম ফালিম, তোমরা বঙ্গবন্ধুরে হত্যা করে এইভাবে লাফাচ্ছ, নেভার ফরগেট হেড অন স্পাইক। সময় আবার আসবে তোমারও এরকম ধরনের। ওই যে সর্বশেষ বঙ্গবন্ধুর একজন খুনিকে ইয়ে করা হয়েছে, কি নাম না ওর না, ওই যে মাজেদ, ক্যাপ্টেন মাজেদ। মাঝে কত আকুতি করছে, নেভার ফরগেট হেড অন স্পাইক। তুমি যত কথাই বলো, তুমি তুমি যতই বঙ্গবন্ধুর বিরোধী হও, এটা তুমি কোনো মতেই এটাকে সাপোর্ট করতে পারো? কোনো মতেই এভাবে কোশ্চিন কালো এটার সময় তাই না? তো এই আর কি, তো নেভার ফরগেট। দেখুন এটা যারা মনে করে যে কিছু বাংলাদেশে এরকম আছে, দেখবা যে এটা খুব লজ্জাজনক ইতিহাস যে এরকম ধরনের খুশি হয়েছে বঙ্গবন্ধুকে এইভাবে। এটা খুব এর মনে রাখবে, এরা প্রচন্ড ঘৃণ্য। তুমি ভিন্ন ভিন্ন মত পোষণ করতে পারো, তাই মানে মানুষকে এই এত বড় স্যার, মেসাকার, তাই না? আপনি এটা এটা বলতেছেন? এখনো স্যার অনেকের সাথে কথা বললে তারা বলে যে কেন আমরা পাকিস্তানের অধীনে থাকলাম না, কেন যুদ্ধ করছিল। সরি, এটা মানে এগুলো অনেক আমাদের মানুষ স্যার, অনেক মানুষ এরকম। আমি জানি, আই নো আই নো, খুব দুঃখজনক বিষয়। হ্যাঁ, আচ্ছা, মনে রাখবা এইটা রিটেন পরীক্ষায় পড়বা। পাকিস্তান থেকে বাংলাদেশ 32টা উন্নয়ন সূচকে আগাই আছে। যত কথাই বলো, পাকিস্তান দেউলিয়াতের ধার প্রান্তে। আমরা যত কথাই বলো, যত যাই তুমি সমালোচনা করো না করো, পাকিস্তান থেকে আমরা অনেক গুণ। এবং ইমরান খান যখন আসছিল তখন তার সামনে অনেকে ডেইলি ডনের মধ্যে একটা কথা বলছিল যে বাংলাদেশ মডেল, ইমরান খান শুড ফলো বাংলাদেশ মডেল, বুঝছো কিনা? বাংলাদেশকে মডেল হিসেবে গ্রহণ করতে বলছে। জি তো স্যার। আমরা স্বাধীন রাষ্ট্র, পাকিস্তান যখন 2 দিন পরে পাকিস্তান মধ্যে কেউ খেলতে যায় এখন, এটা এক ধরনের উদ্ভট রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা বঙ্গবন্ধুকে কৃতজ্ঞ, তার মাগফিরাত কামনা করি, কারণ তার নেতৃত্বে আমরা বাংলাদেশ খুঁজে পেয়েছি। অতএব কোনো ধরনের ইয়ে বলো না, এদের কথা প্রাণ ওকে ডান। হ্যাঁ, এবার আমরা কোথায় ছিলাম? ও, রেস্টোরেশন আমি বুঝাতে পারছি। তো রেস্টোরেশন হারিয়ে যাওয়া 11 বছর পরে আবার হারিয়ে যাওয়া রাজতন্ত্র সেটা আবার ফিরে আসলো, তাই না? তারপরে আসো ওকে, তারপরে দেখো রেস্টোরেশনের পরের যুগটার নাম কি বলো? অগাস্টান পিরিয়ড। এগুলো নিয়ে আমি ক্লাসে দ্রুত বলবো, মনে রাখবা। অগাস্টাস, হুইজ অগাস্টাস, হুইজ অগাস্টাস, অগাস্টাস সিজার, মনে রাখবা। অক্টিভ অগাস্টাস সিজার, এরপরে ওই যে জুলিয়াস সিজার নাম শুনছো না এরকম, এরপরে অগাস্টাস সিজার। এই ইংল্যান্ডের একজন ইতালি একজন রোমান সম্রাটের নাম ছিল অগাস্টাস সিজার। একজন রিপিট করো। অগাস্টাস সিজার কোন দেশের রাজা ছিলেন? রোমান ইতালির সম্রাট একজন রাজা। 1700 সাল থেকে 1745 সাল পর্যন্ত ইংল্যান্ডের সাহিত্যিকরা, এই 1700 সাল থেকে 1745 সাল পর্যন্ত ইংল্যান্ডের সাহিত্যিকরা সম্রাট অগাস্টাসের আমলের সাহিত্যিকদেরকে অনুসরণ করেছিলেন। লাইনটা একজন রিপিট করবা।
1700 থেকে 1745 সালে ইংরেজদের সাহিত্যিকরা রাজা দা অগাস্টিন পিরিয়ড অনুসরণ করে। অগাস্টাসের সম্রাট অগাস্টাস সিজারের সাহিত্য আমল। অগাস্টাস সিজারকে নাকি অগাস্টাস সিজারের আমলে সাহিত্যিকদেরকে ভার্জিল টার্জিল অনেক বড় বড় কবি ছিলেন। এই জন্য এই যুগের নাম অগাস্টান পিরিয়ড। এই যুগের প্রধান কবির নাম ছিল আলেকজান্ডার পোপ, এই জন্য এটাকে আলেকজান্ডার পোপের যুগ বলা হয়। এই লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং আগে বলছি। তারপরে টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ইজ ডিভাইন, তার বিখ্যাত কথা। তারপরে তোমরা পড়ছো, তারপরে তোমার কি ছিল, হ্যাঁ কি ছিল বলো, ওই যে পরে তোমার তোমার মকেপিক একটা ছিল, দ্য রেপ অফ দ্য লক। হ্যাঁ ওকে। আর এর আগের যুগটার নাম ছিল, এখানে বড় কবির নাম ছিল জন ড্রাইডেন। তোমার একটা কথা বলে রাখি, তোমার লিটারেচারে একটা মজার বিষয় তুমি দেখে খেয়াল করে দেখো একটু, তোমার 30 সেকেন্ড এখানে আমি একটু অন্য প্রসঙ্গ বলি। আচ্ছা, এই রেস্টোরেশন পিরিয়ডে দুইজন বড় কবির নাম আছে, একজনের নাম হলো জন ড্রাইডেন আর একজনের নাম হলো জন মিল্টন। তুমি কাকে বেশি চিনো? মিল্টনকে চিনো। এবং নিঃসন্দেহে তোমার কাছে, তুমি বলো তো কে বড় কবি, জন মিল্টন না জন ড্রাইডেন? যাকে চিনি অবশ্যই তুমি জন মিল্টনের নাম যেহেতু বেশি শুনো, ওয়াইডলি শুনছো, অবশ্যই জন মিল্টনের বড় কবি, মহাকবি। কিন্তু যুগের নাম কেন জন ড্রাইডেনের নাম হয়েছে? আচ্ছা মনোযোগ দিয়ে শোনো এবার দেখো, ডিগবাজির ইতিহাস, পৃথিবীর ডিগবাজি খাইয়া অনেকে যে কিংবদন্তি হয়েছে এর মধ্যে একটা মনে রাখবা। এই রাজা রাজা মনে রাখবা, রাজাকে যখন হত্যা করা হয় তখন অনেকেই রাজতন্ত্রের বিরোধী ছিলেন, যেমন তার মধ্যে নাম বলো জন মিল্টন, জন ড্রাইডেন, জন বানিয়ান। তিনজনের নাম বলবা একটু। জন মিল্টন, জন ড্রাইডেন, জন বানিয়ান নাকি বানিয়ান। একটা। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তারপরে ওরা ওই বঙ্গবন্ধুর হত্যাকে সমর্থন করেছেন। অর্থাৎ রাজাকে যখন হত্যা করা হয় তখন তারা রাজার হত্যাকে স্বাগত জানিয়েছেন, বলছে আমাদের রাজতন্ত্র হচ্ছে গণতন্ত্রে ভালো। কথা বুঝছো কিনা? আবার 21 বছর পরে আওয়ামী লীগ চলে আসছে। কে আসছে বলো? আওয়ামী লীগ। 11 বছর পরে আবার কি আসছে ওইখানে? রাজতন্ত্র। আসার পরে দুইজন যেই সিদ্ধান্তে ছিলেন, বলছে যে ওরা যে বললো যে আমরা যে বলছি রাজা মারা গেছে, আমি বলছি ঠিক আছে রাজা মারা গেছে আলহামদুলিল্লাহ, আমি রাজার মারা যাওয়ার পক্ষে, আমি গণতন্ত্রের পক্ষে। দুইজন। আর একজন সাথে সাথে একটা ইউটার্ন নিয়ে ফেলছে, বলে যে আরে কি কন, না না এই আপনার রাজা ভালো না, আমি আর আগে ভুল লিখছিলাম, আপনি মহৎ। যেই দুইজন, ওনার নাম হলো এই জন মিল্টন এবং জন বানিয়ান। আর যিনি ইউটার্ন নিছেন ওনার নাম হলো জন ড্রাইডেন। এবার বলো, লাল দালানে কাশিমপুর কারাগারে কে গেছেন? কারাগারে গেছেন? কাশিমপুর কারাগারে কে কে আছে বলো এখন? এই আমার কথা শুনতে পাচ্ছ নাকি? ও সরি, তোমার মিউট হয়ে গেছে। কাশিমপুর কারাগারে কে কে আছেন? মিল্টন আর বানিয়ান। আর রাজদরবারে বঙ্গভবনে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতেছে কে 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 বলো? কি পাকা ইতিহাস তুমি দেখো। এবার একটু মনোযোগ দিয়ে শোনো। অন্ধ, তার চোখ দুইটা অন্ধ, এমনি চোখে সমস্যা। চার্লস দ্য সেকেন্ড এসে ক্ষমতায় এসে ঢুকাই দিচ্ছেন অন্ধকার প্রকোষ্ঠে ঢুকাই দিলেন। একদম থাকতে থাকতে অন্ধকার কারাগারের মধ্যে, সবকিছু অন্ধকারের মধ্যে ছিল, কন্ডেম সেলের মধ্যে অন্ধকারে থাকতে থাকতে দুই চোখের আলো চিরতরে নির্বাপিত হয়ে গেল। এরপরে তোমার অ্যান্ড্রু মার্ভেলের অনেক লবিং এর মাধ্যমে তিনি আবার চার্লস দ্য সেকেন্ড তাকে মানে মুক্ত করলেন। এই মুক্ত কবি অন্ধ অবস্থায় একটা মহাকাব্য লিখলেন। অন্ধ অবস্থায় মহাকাব্য লেখা যায় না, তিনি বলেছেন তার কন্যা শুনে শুনে লিখছেন। অমর সেই মহাকাব্যের নাম বলো কি সেটা? কি সেটা? প্যারাডাইস লস্ট। প্যারাডাইজ লস্ট। আরো ক্লান্ত হয়ে গেছেন কবি, ক্লান্ত অবস্থায় লিখলেন প্যারাডাইজ রিগেইনড। কিন্তু প্যারাডাইজ লস্টের মতো এরকম মানে সূর্য আলোক এর মধ্যে নাই, কারণ ক্লান্ত কবির এখানে আমরা ছবি এখানে খুঁজে পাই। প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ রিগেইনড। 12 বছর জেলে ছিলেন জন বানিয়ান, এক কিংবদন্তি অ্যালেগরি প্রোজ লিখলেন। কি লিখছেন জানো কিনা? হ্যাঁ, পিলগ্রিমস প্রগ্রেস। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গদ্য সাহিত্যের মধ্যে একটা পিলগ্রিমস প্রগ্রেস। তুমি আমার জেলখানা আটকে রাখছো, আমি কি জেলখানার আবদ্ধ লোক? বডি জেলখানায় আছে, পৃথিবীতে সারা পৃথিবী আমার হৃদয়ে, হৃদয় আমার সারা পৃথিবী ঘুরছে। তাহলে এই যে দেখো, তাহলে এই যে কারাগারে আটক রাখার পরে তাই এই দুইটা। আর এদিক দিয়ে এই যে তোষামদি করে বড় হয়ে গেছেন কে বলে? জন ড্রাইডেন।
তিনি এই যে বহুত কিছু লিখছে আর কি, যা যেগুলো আমরা ক্লাসের মধ্যে বলবো। তো এই আর কি। তো তোমরা নিশ্চয়ই বুঝছো যে এই যুগের নাম, এই যে রেস্টোরেশন পিরিয়ডের অন্য নাম হলো জন ড্রাইডেনের যুগ, আর দা অগাস্টান পিরিয়ডের অন্য নাম হলো আলেকজান্ডার পোপের যুগ। তারপরে যুগটার নাম হলো এজ অফ সেন্সিবিলিটি, 1740 থেকে 1798 পর্যন্ত এজ অফ সেন্সিবিলিটি। সেন্সকে বেশি কাজে লাগিয়েছেন, এই জন্য এই যুগের নাম হলো এজ অফ সেন্সিবিলিটি। সেন্স, রিজন, অরিজিনাল ফিলিং কে কাজে লাগিয়েছেন। এই যুগের প্রধান কবির নাম, প্রধান সাহিত্যিকের নাম ডক্টর স্যামুয়েল জনসন। গভীর মনোযোগ। ইংল্যান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয়, ধরো বাংলা বাজার আছে না, বাংলা বাজারের সাহিত্যিকরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত স্টুডেন্ট আর কি, মাস্টার্স পাস করে বের হইছে। তো বলো যে স্যার আপনি একটা ডিকশনারি লিখে দেন, আমাদের দেশের ছেলেরা রবীন্দ্রনাথ, নজরুল এদেরকে পড়তে পারতেছে না, এরা যে শব্দ চয়ন ব্যবহার করেছেন, এই শব্দ চয়ন বাংলাদেশের স্টুডেন্ট তো পড়তে পারতেছে না। তো তিনি কি করলেন, এই 40,000 শব্দ সম্বলিত ডিকশনারি নাম দিয়ে প্রথম ডিকশনারি লিখলেন। ঠিক বাংলাদেশের গল্পটা লন্ডনের মধ্যে নিয়ে আসো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সদ্য গ্রাজুয়েট এবং তিনি মাস্টার করার পরে পিএইচডি করে ফেলছেন। এই পণ্ডিত ডক্টর স্যামুয়েল জনসনের কাছে লন্ডনের বই বিক্রেতারা এসে বললো যে স্যার, শেক্সপিয়রকে পড়ার মতো এই দেশের মধ্যে স্টুডেন্টদের মধ্যে যোগ্যতা নাই। শেক্সপিয়র যেই শব্দ চয়ন করেছেন, এই শব্দ পড়ার মতো লোক নাই। ক্রিস্টোফার মার্লোরা যে শব্দ ব্যবহার করে গেছেন, এরা পড়তে পারছে না, তো একটা ডিকশনারি লিখেন। এই ডিকশনারি নামে ইংরেজি ভাষায় প্রথম ডিকশনারি লিখেছেন শেক্সপিয়র, ক্রিস্টোফার মার্লো, ওনাদেরকে যেন সহজে মানুষ পড়তে পারে। 40,000 শব্দ সম্বলিত, যেখানে ছবি টবিও ছিল। ওনার নাম ডক্টর স্যামুয়েল জনসন। কি নাম বলো? ডক্টর স্যামুয়েল জনসন। হি ইজ দ্য ফার্স্ট লেক্সিকোগ্রাফার ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের প্রথম ডিকশনারির রচয়িতা তিনি। শেক্সপিয়র মেরিট ডিমেরিট নিয়েও লিখছেন, এ প্রিফেস টু শেক্সপিয়র, আমরা পড়বো সামনে। ওকে, তাহলে 3টা যুগ বলো। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে কয়টা যুগ বলো? 3টা। কি কি? রেস্টোরেশন, অগাস্টান, দ্য এজ অফ সেন্সিবিলিটি। রেস্টোরেশন, অগাস্টান, এজ অফ সেন্সিবিলিটি। রেস্টোরেশন পিরিয়ডে বড় কবির নাম জন ড্রাইডেন। তারপরে অগাস্টান পিরিয়ডে বড় কবির নাম আলেকজান্ডার পোপ। তারপরে আর এজ অফ সেন্সিবিলিটি বড় মহারত্নের নাম ডক্টর স্যামুয়েল জনসন। তোমরা আমার সাথে বলো, কথা যে আমার শুনতেছো, তোমরা কি বুঝতেছো কিনা আমার কথা? জি জি স্যার। স্যার। আমি যে দ্রুত বলতেছি তারপরে তো ক্যাচ করতে পারতেছো, তাই না? জি স্যার বুঝতেছে। ইনশাআল্লাহ। আর যদি এরপরে বলো কারোর যদি ইয়া হয়, তোমাদের জন্য অপশন আছে রেকর্ডিং দেখা, তাই না? ওকে, 2বার 3বার দেখলে কথাগুলো শুনতে শুনতে দেখবা যে আমাদের পরিচিত মনে হবে ইনশাআল্লাহ। আমি আবার বললাম, বই পড়লেও কিন্তু হয়তো, কিন্তু তোমাদেরকে আমি কাজ করছি নিষ্প্রাণ শব্দকে তোমাদের সামনে প্রাণবন্ত করার চেষ্টা করছি। হ্যাঁ, ওকে, নিষ্প্রাণ শব্দকে প্রাণবন্ত করার চেষ্টা করছি। ওকে, এবার আসো 1798 সাল থেকে 1832 সাল, রোমান্টিক পিরিয়ড। একটু রিপিট করো, রোমান্টিক পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1798 থেকে 1832, 34 সাল বছর। পর্যন্ত, মাত্র 34 বছর। এবং ইট ইজ দ্য আর্লি 19th সেঞ্চুরি বলা হয়। 19th সেঞ্চুরি মানে 1800 সাল থেকে 19th সেঞ্চুরি মানে হলো 1800 সাল থেকে 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত। মনে রাখবা, সেঞ্চুরি পেছনের দিকে আর ডেকেড হলো সামনের দিকে। 70-এর দশক যদি বলি আমি, 70 থেকে 79 পর্যন্ত। বলো 70-এর দশক মানে কি? 70 থেকে 79। যদি আমি বলি তোমার 60-এর দশক মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত? 60 থেকে 69 পর্যন্ত। হ্যাঁ, আর যদি আমি বলি যে 14th সেঞ্চুরি, তাহলে কত সাল থেকে কত সাল? 1300 থেকে 1399। 1400 সাল পর্যন্ত। ইংরেজিতে 1400 পর্যন্ত বলবা। আচ্ছা, এটার নাম হলো তো। অতএব আমরা এই 19th সেঞ্চুরির প্রথমার্ধে, এবার গল্প শোনো, আমার দিকে তাকায় শোনো। এটার নাম রোমান্টিক পিরিয়ড। দুই বন্ধুর নাম হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বন্ধুর নাম স্যামুয়েল টেইলর কোলরিজ, সংক্ষেপে বলা হয় এসটি কোলরিজ। নিশ্চয়ই নাম গেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তুমি এটা নতুন নাম শোনো নাই, পুরাতন পাবলিক। আমার মানে একদম পুরো প্রিয় মানুষ, আমাদের প্রিয় কবি। আমরা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট না, কিন্তু এই যুগের সব কবিদেরকে আমরা চিনি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পরে এসটি কোলরিজ, পিবি শেলি, জন কিটস, বায়রন, সবাইকে আমরা চিনি। দুই বন্ধু 1798 সালে একটা বই প্রকাশ করলেন। বইটার নাম লিরিক্যাল ব্যালাডস। এই বইটার নাম কি বলো তো? রিপিট করো তো, বইটার নাম কি? লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস। এই বইটা প্রকাশ করার মাধ্যমে ইংরেজি সাহিত্যে রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। বলো কোন গ্রন্থটা প্রকাশ করার মাধ্যমে?
লিরিক্যাল বলো তো। ব্যালাডস। হ্যাঁ, লিরিক্যাল ব্যালাডস। এই বইটা কয় বন্ধু মিলে বের করছেন? 2 জন। দুই বন্ধুর নাম কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর এবং স্যামুয়েল জনসন। স্যামুয়েল টেইলর কোলরিজ। হ্যাঁ, এই যে দেখো, এই দুই বন্ধু মিলে একটা বই বের করছেন, বইটার নাম হলো লিরিক্যাল ব্যালাডস। এই যে দেখো লিরিক্যাল ব্যালাডস, তো তোমার দেখাচ্ছি। এই যে দেখো লিরিক্যাল ব্যালাডস। হ্যাঁ, এই যে 1798 সালে লিরিক্যাল ব্যালাডস লিখছেন। তো এই একটা বই লেখার কারণে যুগের নাম কেন পরিবর্তন হয়েছে? আবার একটা মজার কাহিনী শোনো। একটা বইয়ের কারণে যুগের নাম চেঞ্জ হয়ে গেছে। তো শোনো, এই বই প্রকাশ করার পরে লোকেরা বললো যে আরে কি বই লিখছেন, কি কবিতা, এগুলো তো আজগুবি কবিতা, জীবনে এরকম কবিতা পড়ি না, এগুলো কোথায় পাইছেন? তো ওয়ার্ডসওয়ার্থ পরে আরেকটা বই লিখছেন, বলো প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, যেটা তুমি প্রিফেস বা প্রেফিস যেটা বলো, ভূমিকা। প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডস, বলো কি লিখছেন? প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, প্রিফেস বা প্রেফিস, প্রেই। হ্যাঁ, ওকে, প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডস, লিরিক্যাল ব্যালাডস এর ভূমিকা। তো বললো যে শোনো, আমি নতুন ভাবে কবিতা লিখছি। এর আগে কবিতার ভাষা ছিল অভিজাত শহরের মানুষের জন্য। আমি আম জনতা, কমন পিপল, শহরে গ্রামের সব মানুষের জন্য কবিতার ভাষা ব্যবহার করেছি। এক, আগে কবিতার মধ্যে আই এর ব্যবহার ছিল না, আই থাকলে আই মানে কবি ছিল না। আমি কবিতার মধ্যে যদি আই বলতো, আই মানে আমি কবি না। আই মানে হলো, ওই ধরো হৈমন্তী গল্পটা যখন পড়ছো, তোমরা কি মনে আছে? আমরা মনে করছিলাম যে রবীন্দ্রনাথের গল্প, পরে কি এটা রবীন্দ্রনাথ নাকি অপু, কারে খুঁজে পাইছো? অপু। অপু। তো মনে রাখবা, আমরা জানি যে এটাই হলো কি বলো, তো আগের দিনে কবির ব্যক্তিগত আবেগ অনুভূতি সাহিত্যে আনা নিষিদ্ধ ছিল রোমান্টিকের আগে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেন, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। হ্যাঁ, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। আই মানে আমি ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ বলেন যে এখন থেকে চালু হইলো আমার কথা। আই এম এ সিয়ার, আই হ্যাভ দ্য প্রফেটিক কোয়ালিটি। আমার কথা বললে বিশ্ব মানবতার কথা বলা হয়। আমি যেহেতু কবি, আমি পৃথিবীর সব মানুষের দিকে তাকাইলে তার মনস্তত্ত্ব বুঝে ফেলি। অর্থাৎ আমার কথা বলা হলে সবার কথা বলা হয়। এই সাবজেক্টিভিটির ব্যবহার, বলো কিসের ব্যবহার? সাবজেক্টিভিটি। এগুলো আমি সাবজেক্টিভিটি। ক্লাসে, তো অনেকগুলো বৈশিষ্ট্য ছিল। এই যে দেখো, এই যে রোমান্টিক সাবজেক্টিভিটি, কবিতা আয়ের ব্যবহার তথা কবির ব্যক্তিগত আবেগ অনুভূতির প্রকাশ, হাই ইমাজিনেশন, চাষা ভূষা মোটে মজুর শিশু ভবঘুরে সব মানুষের কথা নিয়ে আসছেন, লাভ ফর নেচার বিউটি। এই সমস্ত কারণে এই যুগটার নাম হলো রোমান্টিক পিরিয়ড। 34 বছরের সময়, ঠিক আছে কিনা? এবং এই যুগের মধ্যে দেখবে অনেক মজার গল্প। এটা আমি শেষ করবো। রোমান্টিক পিরিয়ড আমি 3-4টা ক্লাস নিয়ে পড়াবো। আসলেই তুমি দেখবে যে কবিতা কাকে বলে, কবি কাকে বলে। ওকে, তারপরে আমরা ছিলাম কোথায়? ওকে, ডান। তো রোমান্টিক পিরিয়ড 34 বছর পর্যন্ত গেল নাকি? তারপর আমরা আসবো কোথায়? ভিক্টোরিয়ান পিরিয়ডে। রানী ভিক্টোরিয়া। হ্যাঁ, ওকে, ভিক্টোরিয়ান পিরিয়ডে আসো। ভিক্টোরিয়া কই না, এই ভিক্টোরিয়ান পিরিয়ড। বলো কত সাল থেকে? 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত রানী ভিক্টোরিয়া। বলো কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1832 থেকে 1901। 1832 সাল থেকে 1900 কত সাল পর্যন্ত না? 1901 1 সাল পর্যন্ত রানী ভিক্টোরিয়া। ওকে, তোমার একটু কথা আমি জানাই রাখি, একটু ফোর্স মিউট করে। আমি রানী ভিক্টোরিয়ার সম্পর্কে কয়েকটা মিনিট আমি বলতেই হবে আমার। রানী ভিক্টোরিয়া, এই ভিক্টোরিয়ান পিরিয়ডে যাওয়ার আগে আমি তোমার একটু বলে রাখি। রানী ভিক্টোরিয়া আমি ভারতবর্ষের একেবারে চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে আইয়ুব খান পর্যন্ত, একেবারে 1971 সালের আগ পর্যন্ত এই ভারতবর্ষে যত শাসক ছিলেন তার মধ্যে অন্যতম কিংবদন্তি এবং মহান শাসক আমি মনে করি রানী ভিক্টোরিয়া। আমার ধারণা তোমার একটু বলে রাখি কেন। তোমরা নিশ্চয়ই, আমরা জানছি যে 1600 সালে রানী এলিজাবেথের আমলে কি হয়েছিল, বলো কি না হয়েছিল 1600 সালে? ভিক্টোরি পার্ক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি ভিক্টোরিয়া পার্ক? কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি বলতেছে এগুলা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে আমরা 1757 সালে পলাশি যুদ্ধের মাধ্যমে আমরা জানি যে তোমার কি হয়েছে বলো, কি হয়েছে বলো, স্বাধীনতা হরণ হয়েছে ব্রিটিশ আমলে ব্রিটিশের। হ্যাঁ, আমরা যখন আমাদের মানে স্বাধীনতা যখন হরণ হয় তখন কিন্তু এজ অফ সেন্সিবিলিটি, একটু তোমার কথা একটু আমি একটু পিছনে যে আবার বলতেছি,
এইজ অফ সেন্সিবিলিটি তিনটা কারণে উল্লেখযোগ্য। এইজ অফ সেন্সিবিলিটি সালটা কত সাল থেকে কত সাল আরেকবার পড়ে শোনাও তো। 1745 থেকে 1785 বা 98। 98 পর্যন্ত বলো। এই 1745 সাল থেকে 1798 সাল পর্যন্ত অনেকগুলো ঐতিহাসিক তারিখ গুরুত্বপূর্ণ। এদিকে তাকাও। 1755 সালে তো ডিকশনারি লিখছেন ডক্টর স্যামুয়েল জনসন। আমার দিকে তাকায় থাকো। 1757 সালে পলাশি যুদ্ধ হয় ভারতবর্ষের, মানে মানে শেষ, ইংরেজদের হাতে চলে গেছিল। ওই 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ, 1757 সালে 157 বছর পরে ভারতবর্ষ দখল, পলাশি যুদ্ধে ইংরেজদের সাথে পরাজিত পরাজিত হন সিরাজউদ্দৌলা। 1757, 58, 59, 60, 61। 1761 সালে পানিপথের কি হয় বলো, কত নম্বর যুদ্ধ? তৃতীয় যুদ্ধ হয়, পানিপথের তৃতীয় যুদ্ধ, মনে রাখবে 61 সালে। তাহলে 1526 পানিপথের প্রথম যুদ্ধ, 1556 পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং 1761 পানিপথের তৃতীয় যুদ্ধ। খুব গুরুত্বপূর্ণ তিনটা তথ্য দিলাম, মনে রাখবা। 1561 সালের পরে 1564 সালে পানিপথের বক্সারের যুদ্ধ হয়, সেখানে মীর কাসিম পরাজিত হয়। মীর কাসিম পরাজিত হওয়ার মাধ্যমে আমরা বুঝলাম অস্তমিত কফিনে সর্বশেষ পেরেক মারা হলো। আমরা বুঝলাম যে আমরা ইংরেজদের কাছ থেকে আর সহসা স্বাধীনতা ফিরে পাবো না। 1765 সালে দ্বৈত শাসন বা তোমার ডায়ার কি হলো, মানে দেশ চালাও তুমি আর টাকা পয়সা তুলবো আমরা। এরপরে হলো 1770 সালে কি হয়েছে বলতে পারবা? নির্বাচন। নির্বাচন না, এটা 1970। 1770 সালে হলো মন্বন্তর, 1 কোটি লোক না খেয়ে মারা গেছে, বুঝছো কিনা? 1770। তারপরে এই 1776 সালে এই মনে রাখবা যে এই আমেরিকা কাদের দখলে ছিল? ব্রিটেনের দখলে ছিল, স্বাধীনতা ব্রিটিশদের ঘোষণা দখলে করে ছিল। 4 জুলাই। ব্রিটিশদের দখলে ছিল এই আমেরিকা। 1776 সালে 4 জুলাই 13টা অঙ্গরাজ্য মিলে এই যে সবাই একত্রিত হয়ে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করলো, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। মনে রাখবা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দুই দেশের, একটা হলো বাংলাদেশের আর একটা হলো কি বলো, যুক্তরাষ্ট্রের। প্রথম কোনটা? প্রথম বাংলাদেশ, আর বাংলাদেশে দেখা দেখি না না, যুক্তরাষ্ট্র, তাই না? প্রথম ইউএসএ, তারপর ও আচ্ছা, বাংলাদেশ। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। তো এই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এরপরে 1789 সালে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের দক্ষিণ দিকে ফ্রান্সে বিপ্লব হয়েছে। তো আমার দিকে তাকাও, তিনটা ঘটনাকে আমরা বড় করে বলতে পারি। একটা হলো এই 1757 সালে ইংরেজরা ভারতবর্ষ দখল করছিল, ক্লিয়ার? এবং একই সময় এই শতকেই তাদের কাছ থেকে একটা বড় কলোনি দখলমুক্ত হয়ে যায়। কোনটা সেটা? ইউএসএ। আমেরিকা। তাহলে মনে রাখবা এই শতাব্দীতে একটা বড় অঞ্চল তারা দখলে নেয় আর একটা বড় অঞ্চল তাদের হাতছাড়া হয়, ঠিক আছে কিনা? আর এই কিছুদিন পরে 1789 সালে, শুনো, 1789 সালে এই ইংল্যান্ডের দক্ষিণ দিকে ফ্রান্স ফরাসি বিপ্লবের রাজা ষোড়শ লুইকে গিলুটিনের মাধ্যমে হত্যা করা হয়, রাজতন্ত্রকে হত্যা করা হয়, বাস্তিল দুর্গের পতন ঘটে, নেপোলিয়নের উদ্বোধ হয়, গণতন্ত্রের যাত্রা শুরু হয়, প্রকম্পিত হয় পুরা ইউরোপের রাজতন্ত্র, সবাই কেঁপে ওঠে। ফলে এই রোমান্টিক যুগের সাহিত্যিকরা ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত ছিলেন। বিসিএস পরীক্ষায় প্রশ্ন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোন বিপ্লব দ্বারা প্রভাবিত ছিলেন বলতো? ফরাসি বিপ্লব। ইতিহাসের সাথে ইতিহাস দেখবা যে ফরাসি বিপ্লব, কারণ এই 1798 সালে তোমার রোমান্টিক যুগের যাত্রা শুরু, তার কয়েক বছর আগে ইংল্যান্ডে ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়। ওকে, তো এবার আসো, এরপরে এর ধারাবাহিকতা মনে রাখবা। 1757 পরে 100 বছর পরে 1857 সালে ভারতবর্ষে কি হলো বলো? সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহে মদতদানের অভিযোগে সর্বশেষ ভারতীয় সম্রাট, নাম বলতে পারবা কেউ? সর্বশেষ ভারতীয় মুঘল সম্রাটের নাম কি ছিল? বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ, যার কবি ইয়া ছিল এই যে মির্জা গালিব, আসাদুল্লাহ খান গালিব। গালিবের কবিতা আমি তোমাদের ক্লাসে শোনাবো। এই তো মির্জা তাকে একটু দাঁড়াও, আমার দিকে তাকায় গল্প শোনো। এই হ্যাঁ কি করছেন, এই রানী ভিক্টোরিয়া যখন ভারতবর্ষে তিনি কি করছেন, দ্বিতীয় বাহাদুর শাহকে, এই মনে রাখবা যে এটা কত ইতিহাস বলে, তার 14 জন সন্তানের মধ্যে 10 জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে তার চোখের সামনে। এই তোমার ইয়াতে আছে না, ব্রিটিশ সিপাহী বিদ্রোহে মদতদানের অভিযোগে তাকে কিন্তু পরবর্তীতে এই ইয়াঙ্গুনে পাঠানো হয়। এরপরে মনে রাখবা যে 1558 সালে রানী ভারতবর্ষে
ইস্ট ইন্ডিয়া শাসনের আহ, বিলুপ্তি ঘোষণা করেন। কি বিলুপ্তি ঘোষণা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্তি ঘোষণা করে রানী নিজেই ভারতবর্ষের স্বাধীনতার ভারতবর্ষের দায়িত্ব হাতে নেন। হাতে নেওয়ার পরে তিনি বেশ কিছু কাজ করেছেন। যেমন ধরো তোমরা নীল বিদ্রোহ নাম শুনছো কিনা? নীল বিদ্রোহ জি স্যার। কত সালে নীল বিদ্রোহের অবসান ঘটে? কত সালে? 1860। এই তো বুঝছো কিনা, রানী ভিক্টোরিয়া ক্ষমতায় আসার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরে তিনি সরাই দিচ্ছেন, বলছে এত বড় বিশাল ভূখণ্ডকে কোম্পানি দিয়ে চালানো যাবে না। তারপরে 1860 সালে তিনি নীল বিদ্রোহের অবসান ঘটান। এরপরে ধরো 1860 সালে তিনি একটা পেনাল কোড নামের বের করছেন, জানো কিনা? দণ্ডবিধি বাংলাদেশে 5 ধরনের। হ্যাঁ, পেনাল কোড। হ্যাঁ, এই যে পুলিশ, বিসিএস পুলিশ দিয়ে ফেলতেছো, কার ক্রেডিট? রানী ভিক্টোরিয়া 1861 সালে পুলিশ এক তৈরি করছে। এইভাবে করে তুমি রানী ভিক্টোরিয়া আমলে একটা কিংবদন্তি আছে তোমার, এটার নাম হলো এই সিআরপিসি। বলো সিআরপিসি মানে কি? বলো কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ফৌজদারি কার্যবিধি। 1898 সালে, হ্যাঁ, নজরুল জন্মগ্রহণ করার 1 বছর আগে এই সিআরপিসি কোড অফ ক্রিমিনাল। এই যে তুমি বিসিএস পরীক্ষা দিচ্ছ তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো 1908 তো পরে 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 সিবিসি পরে। আচ্ছা, তোমার এই তাহলে কি এই এরপরে এই শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে তুমি বিসিএস পরীক্ষা দিচ্ছ, এগুলো কিন্তু সব রানী ভিক্টোরিয়ার আমল থেকে হয়েছে। রানী ভিক্টোরিয়ার আমলে তিনি নতুন করে কোনো যুদ্ধ জড়ান নাই। তিনি তার কলোনিগুলোকে খুব সুস্থির ভাবে রেখেছেন, নতুন ভাবে যুদ্ধে জড়ান নাই। যে যুদ্ধগুলো ছিল সেগুলো, যেই দেশগুলো তার দখলে ছিল, তিনি সেগুলোকে উন্নত করার চেষ্টা করছেন। এই দেখো তুমি সড়ক ব্যবস্থা, এই যে তোমার শিক্ষা ব্যবস্থা, তার আমলে লর্ড ডালহৌসির আমলে, ওনার সময়ের লর্ড ডালহৌসি যখন ছিলেন এই ভাইসরয়, তার আমলে ভারতবর্ষে তোমার একজন শিক্ষাবিদ ছিলেন, ওনার নাম ছিল চার্লস উডের ডেসপাস বলা হয়। এই যে তুমি দেখো যতগুলা বাংলাদেশে জিলা স্কুল আছে, দেখো সব 100 বছরের পুরাতন কিনা বলো? জি স্যার। সবগুলা। অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা প্রভিন্সে একটা করে বিশ্ববিদ্যালয় হবে, তারপরে তোমার একটা টিচার্স ট্রেনিং কলেজ হবে, নারী পুরুষ। অর্থাৎ শিক্ষার ইতিহাস যদি তুমি পিছনে যাও, দেখবা যে ঘুরে রানী ভিক্টোরিয়া। এই যে বিসিএস পরীক্ষা, ভারতবর্ষের প্রথম বিসিএস ক্যাডার কে ছিল জানো? কে বলতে পারবা? প্রথম আইসিএস পরীক্ষা কে দিয়েছিল? সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই। তারপরে তিনি এরপরে ওইখানে, কারণ ওই সময় বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, ইংল্যান্ডে এসে এই পরীক্ষাটা দেওয়া লাগতো, সিভিল সার্ভিস পরীক্ষা। তো পরবর্তী রানী ভিক্টোরিয়া ভারতবর্ষে আবার কি করছেন বলো? এই সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, কারণ এখানে এসে দিয়ে আর বয়স থাকতো না। তো ফলে এই তুমি যদি মনে করো যে এই ভারতবর্ষের একদম উন্নতির যে সূতিকাগার, যার হাত দিয়ে সূচনা শুরু হয়েছিল আধুনিকায়নের, এটা রানী ভিক্টোরিয়া। শিক্ষা ব্যবস্থা বলো, এটা অনেক বড় অবদান। তো রানী ভিক্টোরিয়া, সরি, এই ভিক্টোরিয়ার আমলে একদিকে তিনি যেমন নতুন করে যুদ্ধে জড়ান নাই, একদিকে শান্তি বজায় রাখছেন, আবার একই সাথে তিনি কবি সাহিত্যিকদের প্যাট্রোনাইজ করেছেন। এই যে টেনিসন, মার্লো, সরি, আলফ্রেড টেনিসন, তারপরে হলো রবার্ট ব্রাউনিং, তারপরে তোমার ম্যাথিউ আর্নল্ড, টমাস হার্ডি, তারপরে জর্জ এলিয়ট, তারপরে কি বলে চার্লস ডিকেন্স, এই সমস্ত বড় বড় কবি সাহিত্যিকদেরকে তিনি ইয়ে করেছেন। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, রানী ভিক্টোরিয়ার একজন প্রিয় পাত্র ভারতবর্ষে ছিলেন, কেউ তার নাম বলতে পারবা কিনা? খুব প্রিয় মানুষ ভারতবর্ষে ছিল, ওনার নাম কি বলতে পারবা? ওনাকে নিয়ে একটা মুভি হয়েছে, এনিওয়ান? নাম দেখবা? এগুলো আমি ক্লাসে পড়বো। এই যে রানী ভিক্টোরিয়া, হ্যাঁ, ওনার নাম দেখবা? ওনার নাম হলো আব্দুল করিম। বলো নামটা কি? আব্দুল করিম। হ্যাঁ, নাম, মুভিটার নাম হলো ভিক্টোরিয়া এন্ড আব্দুল, লেখা রাখো। এই যে দেখো আব্দুল করিম, দেখছো? এই দেখো করিম কাহিনী, ঠিক আছে? রানী ভিক্টোরিয়ার সাথে। বলো মুভির নাম কি? ভিক্টোরিয়া এন্ড করিম। ভিক্টোরিয়ান করিম না, ভিক্টোরিয়া এন্ড আব্দুল। আমার তো লোভ সামলাতে পারতেছি না, আমার 30 সেকেন্ড সময় দাও, দেখি আমি খুঁজে পাই কিনা। নামটা কি বলছি বলো? ভিক্টোরিয়া এন্ড আব্দুল। দাঁড়াও, ভিক্টোরিয়া, এটা ক্রিকেট খেলা নিয়ে হয়েছিল না? না না, দাঁড়াও, ভিক্টোরিয়া এন্ড আব্দুল ক্রিকেট। দাঁড়াও, একটু 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 সময়, 30 সেকেন্ড সময় দাও, আমি শেয়ার করি, হ্যাঁ, তোমাদেরকে। একটু তোমরা একটু সার্চ দাও, কি নামে সার্চ দিবা বলো? ভিক্টোরিয়া এন্ড আব্দুল। ভিক্টোরিয়া এন্ড আলবার্ট হলো ওনার স্বামী, আর আব্দুল হলো ওনার ওই যে প্রিয় পাত্র। হ্যাঁ,
এই দেখতে পাচ্ছ নাকি? এই হলো ট্রেলারটা, শুধু দেখো, অসাধারণ এটা মুভি। একজন সার্ভেন্ট, ঠিক আছে, নামটা কি বলো, মুভির নাম কি একটু তুমি এই শুধু ট্রেলারটা দেখো। হ্যাঁ, ভিক্টোরিয়ান পিরিয়ড, ভারতবর্ষ থেকে তিনি একজন ভৃত্য ধরে নিয়ে গেছেন। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, এখান থেকে দেখতে দেখো। হ্যাঁ। এবং তাকে কেউ দুই চোখে দেখতে পারতো না, কেন বলতো? রানী ভিক্টোরিয়া যখন মারা যান, হ্যাঁ, ছিল জন্য কারণ কেউ চাইতো না যে রানী ভিক্টোরিয়ার কোনো সিক্রেট বের হয়ে যাক। রানী ভিক্টোরিয়া যখন, এই যে, হ্যাঁ, রানী ভিক্টোরিয়া যখন কি করেন বলো, রানী, হ্যাঁ, দ্য সার্ভেন্ট বিকামস এ টিচার। দেখছো, দ্য সার্ভেন্ট বিকামস এর কি বলো, টিচার। দ্য সার্ভেন্ট বিকামস এ ফ্রেন্ড। ওকে, হ্যাঁ, এগুলো দ্য কুইন বিকামস এ স্টুডেন্ট। তিনি তার কাছ থেকে হিন্দি শিখেছেন, আরবি ভাষা শিখেছেন। একটা সময় এমন ছিল যে তিনি আব্দুল করিম ছাড়া প্রায় অসহায় হয়ে গিয়েছিলেন, এই জন্য সবার, হ্যাঁ, ওকে, হুম, ওকে। হাওয়েভার, এত কিছু জানানোর উদ্দেশ্য হলো, রানী ভিক্টোরিয়া আমাদের দূরের কেউ না। আজ থেকে তোমরা কে কোন জেলায় আছো এখন, দুই একজন নাম বলো। নড়াইল। বাংলাদেশ বলো, ভারত বলো, যেখানে বলো, আজ থেকে 100 বছর, হ্যাঁ, যেই জায়গায় থাকো। তুমি এখন 1999 সালে আছো। কাজী নজরুল ইসলাম যখন ক্ষমতায় করছেন, ভারতবর্ষের রানী কে ছিল বলো? ভিক্টোরিয়া। একচ্ছত্র রানী ছিলেন ভিক্টোরিয়া। অর্থাৎ ভিক্টোরিয়া, এখন যেমন শেখ হাসিনা আমাদের দেশ চালাচ্ছেন, ওই সময় দেশ চালাইতেন কে বলো? রানী ভিক্টোরিয়া। কথা কি আমি বুঝাতে পারছি? অতএব ভিক্টোরিয়ান পিরিয়ড এটা ইংরেজি সাহিত্যের অংশ না, এটা আমার ইতিহাসের অংশ। কথা কি আমি বুঝাতে পারছি? এত কথা বলার উদ্দেশ্য কি আমার, বুঝছো? জি স্যার। জি স্যার। It's not Victorian period. It doesn't belong to England. It is a part of our history. History of Bangladesh. Clear? তুমি ঘুরে ঘুরে উল্টে যাও। শেখ হাসিনার পূর্বে খালেদা জিয়ার পূর্বে এরশাদ, এভাবে করে যাইতে যেতে 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত কাকে পাইবা? রাজা রানী ক্ষমতায় কাকে পাবে? ভিক্টোরিয়া। আমি কি বুঝাতে পারছি? ওকে, ভিক্টোরিয়ান পিরিয়ডকে আমরা মজা করে পড়বো ইনশাআল্লাহ। ওকে, লাস্ট পিরিয়ডে চলে আসছি 1900 কত সাল পর্যন্ত, আমাদেরও সময় একদম শেষ পর্যায়ে। বলো, কত সালে আসলাম? 1901 সাল থেকে 1939। 1939। এটা বন্ধ হয় না কেন? আচ্ছা, দাঁড়া, 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত হলো মডার্ন পিরিয়ড। আর 1939 সাল থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে প্রেজেন্ট, এটার নাম হলো পোস্ট মডার্ন পিরিয়ড। আচ্ছা, মনে রাখবা, মডার্ন পিরিয়ডের দুইটা অংশ, একটা নাম হলো এডওয়ার্ডিয়ান পিরিয়ড আর একটা নাম হলো জর্জিয়ান পিরিয়ড। বলো, মডার্ন পিরিয়ডের কয় অংশ? দুইটা। কি কি? একটা হচ্ছে দ্য এডওয়ার্ড পিরিয়ড আর একটা হচ্ছে দ্য জর্জিয়ান পিরিয়ড। আমার দিকে তাকাও। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, তোমরা কমেন্ট বক্সে লিখো তো, আজ থেকে আমরা চলে গেলাম, এখন তো চলতেছে 1923 নাকি? আজ থেকে 100 বছর আগে চলে গেলাম। ও সরি, 2023, 1923। 1923 এমন একটা সাল, মনে রাখবা, মানে নজরুলের বিদ্রোহী কবিতার প্রকাশের পরের বছর। বলতো, এখন দেশ শাসন করছেন শেখ হাসিনা। 1923 সালে ভারতে নরেন্দ্র মোদী, পাকিস্তানে কিনা, উনিশশো তেইশ সালে এই কে ক্ষমতায় ছিলেন, কে বলতে পারবা? 1923 সালে কে ক্ষমতায় ছিলেন? এনিওয়ান, কে বলতে পারবা কিনা? 1923 সালে বেনজির ভুট্টো ছিলেন। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশন। সার্থক। 1923 সালে বেনজির ভুট্টো ছিল। তেইশ সালে কে ক্ষমতায় ছিলেন? রানী ভিক্টোরিয়া 1901 সালে মারা গেছেন, আবার তিনি 1923 সালে পুনর্জন্ম লাভ করেছেন। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ, চমৎকার। আর কোন উত্তর? আর কোন উত্তর কেউ বলতে পারবা? আবার আনমিউট করে বলো। থ্যাংক ইউ সো মাচ। মনে রাখবা, এদিকে
এবার বইয়ের দিকে তাকানোর দরকার নাই। রানী ভিক্টোরিয়া মারা গেলেন। আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু রিপ্লাই করো তো, নাকি আমি তোমাদেরকে শুনতে পাচ্ছি না? ইয়েস স্যার পাচ্ছি। ওকে, আমার দিকে তাকিয়ে থাকো। 1901 সালে রানী ভিক্টোরিয়া মারা যান। মারা যাওয়ার পরে তার তার পুত্র ক্ষমতায় আসেন। ওনার পুত্র নাম এডওয়ার্ড। বলো নাম কি? এডওয়ার্ড। হুম। এরপরে হ্যাঁ, মিউট করে ফেলো। এডওয়ার্ড ক্ষমতায় আসেন। এডওয়ার্ড ক্ষমতায় আসার পরে এই দেখো, এডওয়ার্ডের নাম অনুসারে এই যুগটার নাম হয়ে গেল এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এরপরে এডওয়ার্ড মারা গেলেন 1910 সালে। এরপরে ক্ষমতায় আসছেন এডওয়ার্ডের পুত্র পঞ্চম জর্জ। সপ্তম এডওয়ার্ডের পুত্র পঞ্চম জর্জ, নাম হয়ে গেল জর্জিয়ান পিরিয়ড। তাহলে 1910 সাল থেকে 1936 সাল পর্যন্ত ভারতবর্ষের যিনি শাসক ছিলেন তার নাম হলো জর্জিয়ান পিরিয়ড। তার নাম হলো পঞ্চম জর্জ। বিদ্রোহ হয়েছে, যত বিপ্লব বিদ্রোহ হয়েছে কার বিরুদ্ধে হয়েছে বলো? কার বিরুদ্ধে বলো? কার বিরুদ্ধে হয়েছে? ওই যে এই পঞ্চম জর্জের বিরুদ্ধে হয়েছে। হ্যাঁ, বিপ্লবী। জাস্ট আমি একটা সেকেন্ড সময় নেবে, অনলি 1 সেকেন্ড, আমি একটু মিউট করতে হবে, অনলি 1 সেকেন্ড। হ্যাঁ, ওকে। তো আমি কোথায় ছিলাম বলো? রানী ভিক্টোরিয়া কত সালে মারা গেছেন? 1901। রানী ভিক্টোরিয়া কত সালে মারা গিয়েছেন? 1901 সালে। রানী ভিক্টোরিয়ার পরে ক্ষমতায় এসেছেন তার বড় পুত্র, নাম কি বলো? নাম কি? এডওয়ার্ড, সপ্তম এডওয়ার্ড। ওনার নাম অনুসারে যুগের নাম হয়ে গেল এডওয়ার্ডিয়ান পিরিয়ড। বলো যুগের নাম কি হয়েছে? এডওয়ার্ডিয়ান পিরিয়ড। ওকে, পিরিয়ড। হ্যাঁ, এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এডওয়ার্ড মারা গেলেন কত সালে বলবা? 1910। 1910 সালে। এডওয়ার্ড মারা যাওয়ার পরে, এডওয়ার্ড মারা গেলেন, তারপরে এডওয়ার্ড মারা যাওয়ার পরে ক্ষমতা আসছেন কি বলো? জর্জ। সপ্তম বলো জর্জ। হ্যাঁ, সপ্তম, না পঞ্চম জর্জ। বলো কত নম্বর জর্জ? পঞ্চম জর্জ। হ্যাঁ, পঞ্চম জর্জ। এই তার নাম অনুসারে হয়ে গেল জর্জিয়ান পিরিয়ড। তাহলে বলো ইংরেজি সাহিত্যে আধুনিক যুগের কয়টা অংশ? দুইটা, দুইটা। কি কি বলো? এডওয়ার্ডিয়ান এবং জর্জিয়ান। এডওয়ার্ড কে ছিলেন? রানী ভিক্টোরিয়ার সপ্তম পুত্র, মানে পুত্র। রানী বড় পুত্র। হ্যাঁ, বড় পুত্র। হ্যাঁ, বড় পুত্র। বড় পুত্র। এরপরে আর জর্জ কে ছিলেন? রাজা এডওয়ার্ডের পুত্র। হ্যাঁ, এডওয়ার্ডের বড় পুত্রের নাম কি ছিল বলো? বড় জর্জ। পুত্রের নাম কি? হ্যাঁ, ওকে। এই যে দেখো, এবার তোমারে বলে রাখি তো, এবার এবার বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 2বার বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন তোমারে আমি এবার একটু শেয়ার করি না আমি? একটু শেয়ার করতেছি, ধরো। এবার আমার বলো, বঙ্গভঙ্গর যখন রদ হয় ভারতবর্ষে ক্ষমতায় কে ছিলেন? 2বার বিসিএস পরীক্ষার প্রশ্ন। পঞ্চম জর্জ। বলো, বঙ্গভঙ্গ যখন রদ হয় তখন ভারতবর্ষের ক্ষমতায় কে ছিলেন? এই দেখো, তাহলে মডার্ন পিরিয়ডের 2টা অংশ। ওকে, একটা হলো কি বলো, দা এডওয়ার্ডিয়ান, 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত, সপ্তম এডওয়ার্ডের আমল। তার আমলে 1905 সালে বঙ্গভঙ্গ হয়। এটা তার আমলে ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বলো লর্ড কার্জন। আর তার পুত্র পঞ্চম জর্জের আমল 1910 থেকে 1936, তার আমলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। তখন ভাইসরয় কে ছিলেন বলো? লর্ড হার্ডিঞ্জ। হার্ডিঞ্জ। তো এখন আমারে বলো, পরীক্ষায় অপশনে আসছে বঙ্গভঙ্গ রদ কার আমলে হয়? অপশনে লর্ড হার্ডিঞ্জ এবং পঞ্চম জর্জ দুইজনই যদি থাকেন, কার নাম হবে? রাজার নাম হবে। 5 মিনিটস, ক্লাসের সময় আর 5 মিনিট। রাজার নাম। কথা বলছো কিনা? ধরো এখন যে আমাদের বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী টানেল যে হয়েছে,
এটা যদি চিটাগংয়ের কার আমলে হয়, চট্টগ্রামের মেয়রের নাম দেয়া আছে আর শেখ হাসিনার নাম দেয়া আছে, কার আমলে হবে? শেখ হাসিনা। যদি অপশনে শেখ হাসিনার নাম না থাকে, চট্টগ্রামের মেয়র, রাজশাহীর মেয়র নাম দেয়া থাকে, কার নাম হবে? চট্টগ্রামের মেয়র। মেয়রের নাম। আমি কথা বুঝতে পারছি কিনা? তাহলে ওই যে তুমি পঞ্চম জর্জ পড়ছো, ওইটা দূরের কথা না, এটা আমাদের ইংরেজি সাহিত্যের অংশ। বলো আধুনিক যুগের কয়টা অংশ? দুইটা। কি 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 বলো? স্যার এডওয়ার্ডিয়ান এবং জর্জিয়ান। হ্যাঁ, এডওয়ার্ডিয়ান হলো সপ্তম এডওয়ার্ড, তার আমলে বঙ্গভঙ্গ হয়, এবং জর্জের আমলে কি হয় বলো? বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ রদ হয়। ওকে, এখন আমরা এরপরে 1939 সাল থেকে যখন দ্বিতীয় আগামী ক্লাসে আমার একটু রয়ে গেল, মনে রাখবো আমি আমার একটা দুই তিনটা গল্প বলবো। ইতালি থেকে কোথায় আসবো? একটা ইতিহাস বলতে বলতে কোথায় আসবো? জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ। ইতালি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একটা একটা পরিক্রমা দেখাবো ইতিহাসের। হ্যাঁ, এক মিনিট একটা গল্প ইতিহাস বলবো সুন্দর করে ঘুরে ঘুরে। হ্যাঁ, গেল। দ্বিতীয়ত হলো আর একটা গল্প বলবো, একজন ইংরেজ রাজা প্রেমের কারণে সিংহাসন ত্যাগ করেছেন। উনি কে এবং কেন? উনার নাম হলো, আচ্ছা মনে রাখবো, 1936 সালে, এটা ধারণা দিয়ে রাখি, 1936 সালে রাজা পঞ্চম জর্জ যখন মারা যান, তখন তার দুই পুত্র ছিল। বড় পুত্র নাম ধারণ করছেন অষ্টম এডওয়ার্ড, কারণ তার দাদা ছিল সপ্তম এডওয়ার্ড। বুঝছো কিনা? তাহলে অষ্টম এডওয়ার্ড ক্ষমতায় এসে তিনি ওই যে তার একটা প্রেম ছিল ফ্রান্সের একটা মেয়ে, নাম হলো ওয়াইলিস। বলো নাম কি? ওয়াইলিস। ওয়ালিস। হ্যাঁ, ওয়াইলিস। হ্যাঁ, ওয়াইলিস এন্ড এডওয়ার্ড একটা মুভি আছে, তাহলে দুইটা মুভি নিবা, দেখবা, ধারণা নিবা। বলো, একটা হলো ভিক্টোরিয়া এন্ড আব্দুল, আর একটা নাম কি বললাম? ওয়াইলিস এন্ড এডওয়ার্ড। বুঝছো? ওয়াইলিস এন্ড এডওয়ার্ড। ওকে, তো তিনি আবার প্রেমের কারণে সিংহাসন ত্যাগ করে চলে যান। এরপরের ইতিহাসটা পরে বলবো। আজকে এখন বর্তমানে ইংল্যান্ডের রাজার নাম কি? চার্লস দ্য সেকেন্ড। ঠিক আছে, এই পর্যন্ত আমরা ইতিহাসটা, মানে আধুনিক যুগের রাজারা নিজের ইতিহাসটা একটু মিলিয়ে বলবো। এবার আমার সাথে বলো সিনপসিস ক্লাসের। ইংরেজি সাহিত্যের 8টা যুগ। 8টা যুগের নাম, প্রথম যুগের নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। মনোযোগ, লাস্ট রিভিউ। 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এটা ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ, ওল্ড ইংলিশ পিরিয়ড। সেকেন্ড, 1066 to 1500 মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ড 3টা অংশ, অ্যাংলো নরম্যান, এজ অফ চসার, ডার্ক এজ। এজ অফ চসারটাই মনে রাখবা, 1340 সাল থেকে 1400। এটা মনে রাখলে বাকি দুইটা অটোমেটিক্যালি মনে থাকবে, চসার। তারপর 3 নম্বরে রেনেসা। রেনেসা 1500 সাল থেকে 1660, 1500 to 1660। ক্লিয়ার? জি স্যার। এই 160 বছরের মধ্যে কয়টা অংশ? 5টা। 5টা অংশ কি কি? প্রিপারেশন ফর রেনেসাঁ। প্রিপারেশন। গোল্ডেন পিরিয়ড হলো আমাদের এলিজাবেথান পিরিয়ড, কত সাল থেকে? 1558 সাল থেকে 1603। ভোলা যাবে না, যাবে না, আমিও গত ক্লাসে রিপিট করছি। 1603 থেকে 25 জেমসের জ্যাকোবিয়ান পিরিয়ড। 25 থেকে 49, 25 থেকে 1625 থেকে 1649 চার্লসের ক্যারোলিন। নো মনার, কোন রাজা ছিল না 11 বছর। যুগের নাম কি? কমনওয়েলথ। এই হলো আমার রেনেসা শেষ। নিউ ক্লাসিক্যাল 1660, 1660 থেকে ওই রোমান্টিক পিরিয়ড, মানে ওই যে নিউ লিরিক্যাল বেলার লেখার টাইম পর্যন্ত, 1798 সাল পর্যন্ত। প্রথম যুগের নাম কি? রেস্টোরেশন পিরিয়ড। রেস্টুরেন্ট না, রেস্টোরেশন। রেস্টোরেশন। রেস্টোরেশন মানে রেস্টোরেশন অফ আওয়ামী লীগ। আমি বুঝাইতে পারছি কিনা? ইয়েস স্যার। হারিয়ে যাওয়া আওয়ামী লীগ ফিরে আসছে, হারিয়ে যাওয়া রাজতন্ত্র ফিরে আসছে। ক্লিয়ার না? একদম। অগাস্টান পিরিয়ড 1700 সাল থেকে 1745। আর তোমরা নিশ্চয়ই জন ড্রাইডেনের চরিত্র তো বুঝছোই ভালো করে, নাকি? ডিগবাজি হোসাইন মোহাম্মদ এরশাদ, নাকি? সবাই বলো জন ড্রাইডেন ওরফে মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ। বলো ক্লিয়ার কিনা? স্যার বাংলাদেশের বাম দলগুলো আর কি স্যার। হ্যাঁ, এই যে হাসানুল হক ইনু স্যার। হাসানুল হক কেন বলো? জন ড্রাইডেন ওরফে হাসানুল হক ইনু। হ্যাঁ, ওকে, ঠিক আছে, লাইন ধরছো। তারপর হলো গেল, একটা সময় বঙ্গবন্ধু ডুগডুগি বাজাইতো চামড়া খুলে, এখন আবার ইয়ে করে। ওকে, তারপরে রেস্টোরেশন আমি বুঝাইছি। এরপর অগাস্টাস আমলের সাহিত্যিকদেরকে অনুসরণ করছেন অগাস্টান পিরিয়ড। আলেকজান্ডার পোপ এই যুগের মধ্যমণি, 1700 সাল থেকে 1745। এরপর 45-এর পরে এইটার নাম হলো 98 সাল পর্যন্ত এজ অফ সেন্সিবিলিটি। প্রধান কবির নাম ডক্টর স্যামুয়েল জনসন। গল্প বলছি।
তারপরে আসো 1798 সাল থেকে 1832 রোমান্টিক পিরিয়ড খুব মজার ইতিহাস, তাই না? বড় বড় প্রিয় কবিরা আমাদের আছেন, ওয়ার্ডসওয়ার্থের নেতৃত্বে যাত্রা শুরু। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থ কোল্ড্রিজ মিলে একটা বই লিখছিল লিরিক্যাল ব্যালাডস। আমার প্রিয় রানী তো জানোই, রানী ভিক্টোরিয়া এন্ড আব্দুল, নাম তো বললাম। তিনি যে আমার ভারতবর্ষের ইতিহাস, ইংরেজি সাহিত্যের ইতিহাস আলাদা না। তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ড আমরা ভারতবর্ষ ভালো করে জানার চেষ্টা করছি, বিসিএস পরীক্ষা দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম, ভিক্টোরিয়া না থাকলে আমরা বিসিএস পরীক্ষা চিন্তা করতে পারতাম না। অতএব পরে সাথে আবার ভিক্টোরিয়ান পিরিয়ডও ভালো করে পড়বো। হ্যাঁ, এরপরে ভিক্টোরিয়া ম্যাডামের দুই পুত্র, বড় পুত্রের নাম হলো, আমরা মডার্ন পিরিয়ডে চলে আসছি 1901 থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1901 থেকে 1939 সাল পর্যন্ত। ওনার বড় ছেলের নাম এডওয়ার্ড, সপ্তম এডওয়ার্ড, ওনার নাম অনুসারে এডওয়ার্ডিয়ান পিরিয়ড। বঙ্গভঙ্গ রদ হয়েছে উল্লেখযোগ্য। ওই সর্বভারতীয় আরে নিখিল ভারত আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে নাকি? নাকি ঠিক বললাম না আমি? 1906 সালে সিপিসি, কোড অফ সিভিল প্রসিডিউর, দেওয়ানি কার্যবিধি হয়েছে ওই সময়। তারপর 1910 সাল থেকে 1936 আকাইমা রাজা, ওনার নাম হলো, নাম কি না, পঞ্চম জর্জ। যত বিপ্লব হয়েছে, যত বিদ্রোহ হয়েছে তার বিরুদ্ধে হয়েছে নাকি, তাই না? এই যে জালিয়ানওয়ালা, তোমার ওই যে 1808, তোমার ওই যে নাম কি না, এই যে প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, হ্যাঁ, ক্ষুদিরাম বসু, সব কার বিরুদ্ধে বিদ্রোহ করছেন বলো? ব্রিটিশ শাসন। রাজার নাম কি ছিল? কেউ আরেকবার বলো, রাজার নাম কি ছিল না, একটু বলো, মিউট করে ফেলছিলাম। বলো রাজার নাম কি ছিল? আমি বিদ্রোহী কবিতায় রবীন্দ্রনাথ নজরুল লিখছেন, আমি ভগবান বুকে একে দেব রব পদচিহ্ন। এই ভগবানটা কে? হুইজ ভগবান? ব্রিটিশ শাসন। এবং এটা হলো চার্লস, আর সরি, আরে কি নাম, নাম পঞ্চম জর্জ। বুঝছো কিনা বিষয়টা? তারপরে পঞ্চম জর্জের পরে মিউট করে ফেললাম সবাইকে। তারপরে হলো 1939 সাল থেকে প্রেজেন্ট, এটার নাম হলো পোস্ট মডার্ন পিরিয়ড। তাহলে আমার সাথে লাস্ট বলো, ওল্ড, মিডল, রেনেসা, নিউ ক্লাসিক, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন। তোমার প্রত্যেকের কাছে, যারা যারা ক্লাস শুনছো, ক্লাস করছো, তাদের প্রত্যেকের কাছে একটা দায়িত্ব হইলো, এই 8টা যুগের গল্প প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি তোমার বন্ধুকে শোনাইবা। রাজি আছো কিনা? তোমার বন্ধুকে বুঝাইয়া বলবা যে ওল্ড ইংলিশ থেকে এই মডার্ন পর্যন্ত এই হলো ইতিহাস। সিনোপসিসটা শোনাইবা কিনা বলো, ইয়েস নো বলো। Yes, sir. Yes, sir. তোমার দায়িত্ব রইলো। আগামী ক্লাসে আবার শোনো, আগামী ক্লাস হবে রবিবারে বাংলাদেশ টাইম সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। গ্রামার মিলিয়ে পড়বা, হ্যাঁ, একটু ক্লাস হবে। ওই ক্লাসের মধ্যে আমরা গ্রামার লিটারেচার দুইটাই মিলিয়ে পড়বো। আর হইলো রবিবারে তোমাদের ওই শেক্সপিয়র থেকে পড়া শুরু করবো ইনশাল্লাহ। একদম তোমরা শেক্সপিয়রের ফ্যান হয়ে যাবে, মনে করবা যে আরে কি ভালো লাগে শেক্সপিয়র। আমরা শুরু করবো কার কাছ থেকে? সপ্তম, দাঁড়াও, আমি পুরাটা রিভিউ করার পরে শেক্সপিয়র থেকে পড়াশোনা শুরু করব। তাহলে তোমার কাজ কি, শেক্সপিয়র আগে পড়ে আসবা নাকি আমি পড়ানোর উপরে পড়বা? আগে। আগে পড়বা, আগে পড়ে আসবা। হ্যাঁ, ওকে। আমি যেটা পড়াবো, যে টপিকটা আমি পড়াবো সেটা আগেই তোমরা পড়ে আসবা, ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত এখানে বিদায়। তাহলে সালাম টালাম নিয়ে বিদায় দাও। আল্লাহ হাফেজ নাকি আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। স্যার শীট গুলো কি আমরা অফিস থেকে সংগ্রহ করতে অনেক পারবো? ভালো লাগছে ক্লাস স্যার। আমি সব প্রশ্ন নাজমুল ভাইকে অনেক ভালো করবা। লাগছে। আমি গ্রুপে সব ভালো sheet, লাগছে। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো গ্রুপে দিয়ে দেবো। আর বাকি প্রশ্ন নাজমুল ভাই যখন ক্লাসের শুরুতে থাকবেন তখন ইয়ে করে দিও, ঠিক আছে? ইনশাল্লাহ। খুব ভালো থেকো, মনে রাখো ভালো থাকাটা একটা অধিকার। আমি ভালো থাকবো এবং সবাইকে ভালো রাখবো ইনশাল্লাহ। একদম মন প্রফুল্ল রেখো। আমাদের একটা বড় টার্গেট আছে, এইবারই আমরা এই এক বিসিএস এক যাত্রায় আমরা সফল হইতে চাই ইনশাল্লাহ। হ্যাঁ, খুব ভালো থাকো আজকে ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।